আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হাসিনা বেগম অর্পাকে তৈরি করে দিচ্ছে। অর্পার মুখটা ভীষণ শুকনো আর ফ্যাকাশে লাগছে। হাসিনা বেগম আলমারি থেকে লাল পরে একটা সোনালী রঙের জামদানি শাড়ি বের করেছেন। খুব যত্ন সহকারে খাটের উপরে রাখলেন শাড়িটা। পরপরই অর্পাকে ফ্রেশ হয়ে আসার জন্য তাড়া দিলেন তিনি। অর্পা কাঠপুতলির মতো শুধু তার মায়ের কথা শুনে গেল। বেশ কিছুক্ষণ পর অর্পা ফ্রেশ হয়ে আসলে হাসিনা বেগম তাকে সুন্দর করে শাড়িখানা পরিয়ে দেয়। শাড়িটা পরাতে পরাতে তিনি অর্পার সাথে অনেক কথা বলেছেন। প্রত্যুত্তরে অর্পা হুহা ছাড়া কিছুই বলেনি। সে নিশ্চুপ, মনে হচ্ছে কেউ তার মুখের বুলি কেড়ে নিয়েছে। ঠিক তখনই আগমন হলো অর্পার মামা আর মামাতো বোনের। হাসিনা বেগমের একমাত্র ভাই এমদাদুল চৌধুরী, তার স্ত্রীর নাম আফিয়া বেগম, তাদের মেয়ে জোয়া চৌধুরী। অর্পাকে ছেড়ে হাসিনা বেগম ভাইয়ের কাছে গিয়ে তার সাথে কুশল বিনিময় করলো। তখনই পাশ থেকে জোয়া বলে উঠল, ফুপি, তুমি দেখছি তোমার ভাইকে পেয়ে আমাকে একদম ভুলেই গেছো। হাসিনা বেগম মুস্কি হাসলেন। ভাই ঝির কথায় জড়িয়ে ধরলেন তিনি জোয়াকে। আমি কি তোকে ভুলতে পারি? কেমন আছিস বল? মা আসেনি কেন? আমি খুব ভালো আছি। আর বলো না, মায়ের নাকি হাঁটুর ব্যথা বেড়েছে, তাই আসতে পারবে না। হাসিনা বেগম মুখে হাসি ধরে রাখলেন। সে তো জানে কেন আফিয়া আসেনি। অর্পা এসে তার মামার সাথে কথা বলল। জোয়া ঠিক তখনই চলে গেল অর্পার কাছে। গা ঘেঁষে দাঁড়িয়ে বলে উঠল, আপু তোমার আজকে বিয়ে ফাইনাল করতে আসবে, আর তুমি এমন করে সেজে আছো কেন? এখন আমি এসে গেছি, নো টেনশন, আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দিব। কথাখানা বলে জোয়া অর্পাকে টেনে নিয়ে গেল আয়নার সামনে। হাসিনা বেগম তাকে কিছু বলতে যাবে তার আগেই রাসেলের ডাক পড়ল। হাসিনা বেগম অর্পাকে হালকা করে সাজাতে চলে গেল, সাথে জোয়াকেও ইশারা দিয়ে গেল। রাসেল কোক আর মিষ্টি নিয়ে এসেছে, সেগুলো হাসিনা বেগমের হাতে সঁপে দিয়ে বলল, ফ্রিজে রেখে দাও। রান্না কত দূর? শেষ হয়েছে? হাসিনা বেগম কোক মিষ্টি ফ্রিজে রাখতে রাখতেই জবাব দিল, রান্না বান্না সব শেষ, তুই একটু তৈরি হয়ে নে। কি অবস্থা করে রাখছস নিজের? মা দেখতে আসবে আপনার মেয়েকে, আপনাকে না। কথাটা বলে মুস্কি হাসলো রাসেল। পা বাড়ালো নিচের ঘরের দিকে। রাসেল যাওয়ার সময় হাসিনা বেগম বলে উঠল, তোর মামা এসেছে, দেখা করে যা। রাসেল নিজের ঘর থেকে উত্তর দিল, আসার সময় তাদের সাথে দেখা হয়েছে, গোসল করে আসছি, পরে কথা হবে। হাসিনা বেগম আর কিছু বলল না। ভাইকে সোফায় বসতে দিয়ে চলে গেল রান্নাঘরে। টুকটাক কিছু কাজ পড়ে আছে, সেগুলো শেষ করে অর্পার কাছে যাবেন তিনি। অর্পা এতক্ষণ ধরে মা আর ভাইয়ের সব কথা শুনছিল। দীর্ঘশ্বাস ফেলল সে। যার অন্তত পুড়ে ছাই হয়, সে ছাড়া কেউ এই পোড়া গন্ধ পায় না। নিপুণ উঠেছে আড্ডের গাড়িতে। জুবায়ের শিকদার আর অনিমা শিকদার এক গাড়িতে, জয়নাল শিকদার আর জেসমিন শিকদার এক গাড়িতে, সাথে ইভানও আছে। সোহেব যে গাড়িটা চালাচ্ছে সেটাতে জুনায়েদ শিকদার আর আখি শিকদার উঠেছেন। নিপুণকে হাজার জোর করেও তাদের সাথে ওঠানো যায়নি। তাল বাহানোর চক্কর কেটে আড্ডের গাড়িতে উঠেছে। নিপুণ বারে বারে আড্ডের মুখপানে তাকাচ্ছে। তার মনে হচ্ছে আড্ডু তাকেই দেখছে, কিন্তু যখনই তাকাচ্ছে তখনই দেখছে আড্ডু সামনের দিকে তাকিয়ে আছে। আড্ডের এভাবে সামনের দিকে তাকানো দেখে তার গা পিত্তি জ্বলে যাচ্ছে। নিজে নিজে বিড়বিড় করে বলে উঠল, এত কষ্ট করে কার জন্য সাজলাম, একবার তাকাচ্ছে না পর্যন্ত। ধুর, এত কষ্ট করে এই গাড়িতে উঠলামই বা কেন আমি? বিরক্তিতে নিপুণের গাল মুখ ফুলে হয়েছে। মেরুন রঙের রাঙা ঠোঁটজোড়া ফুলে ফেপে রয়েছে। হাঁটু সাইড করে গাড়িখানা থামালো। কল দিল কাউকে। হ্যালো মেজো চাচু, আমি মিষ্টি নিয়ে নেব, তোমরা গাড়ি টানো। কলের ওপাশে জুনায়েদ শিকদারের গলা শোনা গেল না। এপাশ থেকে আদ্র আবার বলে উঠল, তাহলে তোমরা ফল নিয়ে নাও। কথাখানা বলে আদ্র কল কেটে দিল। মোবাইলটা পকেটে পুরে নিপুণের দিকে তাকালো সে। নিপুণ আগে থেকে আদ্রের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে আদ্র তার দিকে তাকানোর কারণে নিপুণ ভ্যাপাচেকা খেয়ে গেল। এত সেজেছিস কেন? আদ্রের শান্ত কণ্ঠে নিপুণের শরীর ঠান্ডা হয়ে এলো। মিনমিন করে বলল, সরি, আমি আর আপনার সাথে রাগ করব না, আপনার সব কথা শুনবো। আমার প্রশ্ন এটা না নিপুণ, তুই আজকে এত সেজেছিস কেন? মনে হচ্ছে তোকে দেখতে যাচ্ছে কেউ। কথা বলছিস না কেন? এত সেজেছিস কেন? আপনার জন্য। কথাখানা বলে নিপুণ চোখ বন্ধ করে নিল। ব্যাস, এতটুকু কথাই ছিল আদ্রের মন মস্তিষ্ক ঠান্ডা করার জন্য। কিঞ্চিত হাসল সে। তবে সে হাসি দেখতে পেল না নিপুণ। দেখবেই বা কি করে? সে তো এখন চোখ বন্ধ করে আছে। আদ্র নিচে এই মুস্কি হাসি খানিকের মধ্যেই বিলুপ্ত করলো। আগের মতো করেই বলে উঠল, আমার জন্য কেন সেজেছিস? নিপুণ চোখ খুলে ফেলল তৎক্ষণাৎ। উদ্দীপ্ত কণ্ঠে প্রশ্ন করল,
আমার জন্য কেন সেজেছি এটার মানে কি আদ্র ভাই? আপনার জন্য সেজেছি মানে আপনার জন্য সেজেছি। নিপুণ কিছুক্ষণ চোখ এপাশ ওপাশ করে বলে উঠল। আচ্ছা আদ্র ভাই, সাজ কি খারাপ হয়েছে? আমাকে কি পেতনির মতো লাগছে? নিপুণের এমন কথায় আদ্র মনে মনে হাসলো। নিপুণের চোখের দৃষ্টিতে তাকিয়ে আদ্র বলে উঠল। আমার সামনে আর কখনো এভাবে সাজবি না। ঠোঁটে তো এমন রঙের লিপস্টিক মোটেও দিবি না। উল্টাপাল্টা কিছু হয়ে যেতে পারে। এবারের জন্য মাফ করে দিলাম তোকে। এর পরের বার যদি কিছু হয়ে যায়, কোনো অঘটন ঘটে যায়, তার দায় আমি নেব না। সম্পূর্ণ দায় তোর হবে তখন। কথাখানা বলার সময় আদ্র নিপুণের গলার দিকে নজর দিল। তৎক্ষণাৎ প্রশ্ন করে ফেলল সে। তোকে যেই চেনটা দিয়েছে ওটা কোথায়? নিপুণ আদ্রের প্রথম কথা বুঝে ওঠার আগেই আদ্রের আরেকটা প্রশ্ন তার মাথা পুরো আউলিয়ে দিয়েছে। নড়ে চড়ে বসে আলগে ব্যাগের থেকে চেনটা বের করে ধরেছে আদ্রের সামনে। পড়িসনি কেন? আপনি কাল এটা রেগে দিয়েছিলেন, তাই পরিনি। এখন পড়ে নে। আপনি পরিয়ে দিন। আমি পারবো না, তুই পড়ে নে। স্টিয়ারিং এর দিকে তাকিয়ে কথাখানা বলল আদ্র। আপনি পরিয়ে দিন, না হলে আমি পরবো না। নিপুণের শেষের কথায় আদ্র তার হাত থেকে চেনটা নিয়ে অগ্রসর হলো নিপুণের দিকে। মুহূর্তেই কাছাকাছি চলে গেল দুটি সত্তা। নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শোনা গেল তাদের। দুজনেই ভারী হলো ক্রমশই। ফর্সা খালি গলা দেখে আদ্র তার হুঁশ ঘুরিয়ে ফেলল। মুহূর্তেই বেসামাল হয়ে পড়ল সে। চেনের হুক লাগাতে গিয়ে আদ্র ঠোঁট অগ্রসর করলো নিপুণের ঘাড়ের দিকে। ঠিক তখনই পাশের গাড়ির হর্নে আদ্রের হুঁশ ফিরে আসে। ছিটকে সরে যায় নিপুণের থেকে। নিপুণ এখনো চোখ বন্ধ করে আছে। নিঃশ্বাসটা মনে হয় আটকে আছে গলায়, ফেলতে পারছে না। আদ্র নিজের চুল খামচে ধরলো, ধারালো গলায় বলল। এই জন্যই বলেছি নিজে পড়ে নে। শুনিসনি? আমি বললাম কিছু অঘটন ঘটে গেলে দায় আমার থাকবে না। কথাখানা শেষ করে আদ্র বেরিয়ে গেল গাড়ি থেকে। হয়তো এখন এটাই ভালো। আদ্র চলে যেতেই নিপুণ চোখ খুলে গভীর নিঃশ্বাস টানলো। এক মুহূর্তের জন্য মনে হলো সে প্রাণ হারাতে বসেছে। শরীরের তাপমাত্রা বাড়তে লাগলো। মনে হলো যেন আগুন ধরে যাচ্ছে। কান গরম হয়ে উঠছে। এসব কি স্বপ্ন নাকি বাস্তব? নিপুণ তার চারপাশে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো এই মুহূর্তে সব অনুভূতিগুলো যেন মিশে গেছে একসাথে। ভয়, উদ্বেগ, উত্তেজনা, ভালো লাগা, ভালোবাসা। ঘামতে লাগলো সে। আদ্র বেশ দক্ষতার সহিত গাড়ি চালাচ্ছে। নিপুণ চুপচাপ বসে আছে তার পাশে। মাথাটা নিচু করে রেখেছে সে। তাকাচ্ছে না আর আদ্রের দিকে। আপাতত ডান হাত দিয়ে বাম হাতের নখগুলো খুঁড়তে ব্যস্ত সে। পারছে না নখগুলো তুলে নিয়ে আসবে। হাতের দিকেই দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে প্রখরভাবে। মূলত লজ্জা নিবারণের জন্য এই পন্থা অবলম্বন করতে হয়েছে তাকে। তবে এত লজ্জার মাঝেও তার এখন আদ্র ভাইকে একবার দেখতে ইচ্ছা করছে। আদ্র ভাইও কি তার মতো লজ্জা পাচ্ছে? তার মতো কি আদ্র ভাইয়েরও এখন নার্ভাস ফিল হচ্ছে? এত কিছুর পরেও নিপুণ একবার আদ্র ভাইয়ের চেহারাটা দেখবে বলে মনে মনে ঠিক করলো। যেই ভাবা সেই কাজ। খুব দক্ষতার সাথে নিপুণ তার চোখ জোড়া 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালো। অতি সাবধানে নিপুণ একবার তাকালো আদ্রের দিকে। ন্যানো সেকেন্ডের মাথায় সে চোখ সরিয়ে নিল। খুবই হতাশ হলো নিপুণ। মনে মনে বলে উঠল, কি লোক রে বাবা! আমি ওনার এমন কর্মকাণ্ডে লজ্জায় মাথা তুলে তাকাতে পারছি না। আর উনি দিব্যি মুড নিয়ে গাড়ি চালাচ্ছেন। বলি, একটু কি লজ্জা লাগছে না? সরিও তো বললো না। একটা সরি বললে কি জিভ খসে যেত? হ্যাঁ, এমন একটা কাজ করার পরে ওনার তো সরি বলা উচিত ছিল। উনি আমাকে সরি না বলে নিজেকে নির্লজ্জ প্রমাণ করেছে। আসলে একটা নির্লজ্জ। বিড়বিড় করে বলে উঠল, আপনি একটা নির্লজ্জ আদ্র ভাই, মস্ত বড় নির্লজ্জ। ফের নিপুণ তার মনের কথা বদলে ফেলল। আলগা ঠোঁটে বলে উঠল, কিন্তু আমার তো এই নির্লজ্জ আদ্র ভাইকেই চাই। শুধু এবং শুধুমাত্র আদ্র ভাইকেই ভালোবাসতে চাই আমি। কথাগুলো ভাবতেই নিপুণের চোখ খোটার মাত্রা বাড়ল। আদ্র নিপুণের এমন কর্মকাণ্ড সে কখন থেকেই খেয়াল করছে। কিছু বলল না সে। আজকে আর বাধা দিবে না সে নিপুণকে। এমনিতেই আজ অনেক অধিকার বোধ দেখিয়ে ফেলেছে সে নিপুণের প্রতি। এত অধিকার বোধের মালিক এখনো হয়নি। তার আগে অগ্রসর হয়ে গিয়েছে সে। এটা মোটেও ঠিক হয়নি। আদ্র স্টিয়ারিংটা গায়ের জোরে খামচে ধরল। না, এখন আর ছাড় দেওয়া যাবে না। সামনে পরীক্ষা। এখন ওর মাইন্ড ডাইভার্ট করা যাবে না। সম্পূর্ণ পড়ালেখার উপরে রাখতে হবে। এর জন্য যা করতে হবে আদ্র সবকিছুর জন্য প্রস্তুত, একদম প্রস্তুত। কথাগুলো ভাবতে ভাবতে আদ্রের বুকের গভীর থেকে একটি দীর্ঘ তপ্তশ্বাস বেরিয়ে এলো। তার দৃষ্টি পড়ল ভিউ মিররে। সেখানে নিপুণের ডাগর ডাগর আখিযুগল প্রতিফলিত হচ্ছে। কৃত্রিম সাজের পরেও এই চোখের জোড়া যেন হাসছে। হাঁটু তার চোখ সরিয়ে নিল। নিপুণ যদি আদ্রের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানে, তাহলে কি এই হাসি থাকবে? দূরত্ব বাড়ালে কি নিপুণের ভালোবাসা একই রকম থাকবে? গাড়ি যত এগোচ্ছে সোহেবের বুকের ভেতর তত টিপ টিপ করছে। হ্যাঁ, এই রাস্তা তো সে চেনে। অর্পাকে এদিকেই নামিয়েছিল সে। গাড়ির গতি কমিয়ে জুনায়েদ শিকদারকে প্রশ্ন ছুড়ে দিল সোহেব, আমরা ঠিক জায়গায় যাচ্ছি তো? পথঘটি ঠিক মতো চিনো তো?
জুনায়েদ শিকদার সোহেবের দিকে তাকিয়ে বলে উঠল, তোমার কি মনে হয় আমি আর তোমার মা আগে আসিনি? তোমার মতো এত গাধা আমরা নই যে অন্যের বাড়িতে চলে যাব। জুনায়েদ শিকদারের কথায় আখি শিকদার তেতে উঠল। তুমি চুপ করো। ছেলেদের জন্য, ছেলেটার জন্য মেয়ের হাত চাইতে যাচ্ছে আর তুমি ওকে গাধা বলছো? বলে মেয়ের পক্ষের সামনে এমন কথা বলতে যাবে তো ওরা গাধাই ভাববে। দুটো কথা বলে শান্তি নেই আমাদের সাথে। ঘুরিয়ে পেঁচে কথার রাস্তা আমার ওপরে এসেই পড়বে, এই জন্য আমি কিছু বলি না। সোহেব তাদের কথায় কান দিল না। কোনো মেয়ে দেখতে যাচ্ছে কে জানে, আদ্র না বললে সে কখনোই যেত না। আদ্রের উপর তার সম্পূর্ণ বিশ্বাস আছে। আদ্র জানে সে অর্পাকে ভালোবাসে। আদ্র কখনোই সোহেবের বিরুদ্ধে এই বিয়ে হতে দিবে না, নিশ্চয়ই কিছু করবে আদ্র। এই বিশ্বাসে সোহেব চলেছে তাদের সাথে। বিয়ে তো সে যে কোনো মূল্যেই ভাঙবে। জোয়া অর্পাকে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখন দেখতে বেশ চমৎকার লাগছে অর্পাকে। জোয়া অর্পার থেকে বয়সে 2-3 বছরের ছোট হবে, কিন্তু কথাবার্তায় বেশ পটু সে। ভালোর ভালো, খারাপের খারাপ। যার সাথে বন্ধুত্ব করে তার জন্য জীবন দিয়ে দিতে পারবে, কিন্তু যাকে তার পছন্দ হবে না তার সাথে হাজার জোর করেও ভাব করানো যাবে না। জোয়া বেশ খুঁটিয়ে খুঁটিয়ে অর্পাকে দেখছে। কিছু মিসিং মনে হচ্ছে তার কাছে। ভালো করে দেখার পর জোয়া মুখ ফুটে বলেই ফেলল, তুমি মুখটাকে এমন বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? একটু হাসো। সবকিছু কমপ্লিট, শুধু তোমার মুখের হাসিটাই মিসিং। এটা চলে আসলে একদম পারফেক্ট লাগবে। জোয়ার কথার প্রেক্ষিতে অর্পা সামান্য হাসার চেষ্টা করলো। সে হাসির মধ্যে মিশেছিল কিছুটা সংকোচ, কিছুটা বাধ্যবাধকতা। এই মিথ্যে হাসিটা পারফেক্ট হলো কি না না জানা নেই অর্পার। জোয়া কিছু বলতে যাবে তার আগেই নিচে গাড়ির আওয়াজ হলো। জোয়া উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, এসে গেছে আপু, এসে গেছে তারা। অর্পার কলেজায় মোচড় দিয়ে উঠল, গলা শুকিয়ে গেল। কি হবে এখন? সত্যি কি তাকে বিয়ে করতে হবে? জোয়া অর্পা দিকে তাকিয়ে বলে উঠল, তুমি এখানে চুপচাপ বসে থাকবে, আমি নিচে দেখে আসি। কথাটা বলে জোয়া হাওয়ায় উড়াল দিল। সবাই গাড়ি থেকে বের হচ্ছে। এমন টাইমে আদ্রের গাড়ি এসে উপস্থিত হয়েছে। গাড়ি সাইড করে রেখে নিপুণকে নামতে আদেশ দিল। নিপুণ নামার সময় পেছনের সিট থেকে 2 হাতে মিষ্টির প্যাকেটগুলো নিয়ে নিল। একটা হাত এগিয়ে দিল আদ্রের দিকে। আদ্র তার হাত খালি করে নিপুণের 2 হাত থেকে 2টো প্যাকেট নিয়ে নিল। তারপর সামনে হাঁটার জন্য ইশারা দিল। আপনি 2টাই নিয়ে নিলেন কেন আদ্র ভাই? তুই 2টা একসাথে পারবি না তাই। আমি 2টা একসাথে পারবো না। আমি 2টা একসাথে পারবো না, কিন্তু একটা তো নিতে পারবো। দিয়ে দিন আদ্র ভাই, হাতটা ভীষণ খালি খালি লাগছে। আদ্র থামে যায় নিপুণের শেষের কথায়। নিপুণ তো সেই কখনই থেমে গেছে। আদ্র নিপুণের দিকে তাকিয়ে বলে, হাতটা ভীষণ খালি খালি লাগছে। আদ্র কাল বিলম্ব না করেই মিষ্টি 2টা প্যাকেটই এক হাতে নিয়ে নিল। অপর হাত পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে গাড়ির ছবি, মানি ব্যাগ আর তার মোবাইলটা বের করে নিপুণের হাতে ধরিয়ে দিল। এই নে, এবার আর হাত খালি খালি লাগবে না। নিপুণ শুধু তাজ্জব নয়নে দেখে গেল আড্ডের কার্যক্রম। এমদাদুল চৌধুরী আর রাসেল এসে তাদের সবাইকে এগিয়ে নিয়ে গেল ঘরের দিকে। রাসেলকে দেখে সোহেব আকাশ থেকে পড়ল। রাসেল এখানে কি করছে? তারা যে মেয়ে দেখতে এসেছে, রাসেল কি তাদের আত্মীয়? অর্পাও কি থাকবে এখানে? কত ধরনের কথা মনে হতে লাগলো সোহেবের। বসার ঘরে আসতেই হাসিনা বেগম আর জোয়া বেশ কয়েক ধরনের নাস্তা সাজিয়ে দিয়েছেন। সোফার সামনে রাখা ওই টি টেবিলে শিকদার বাড়ির সবার সাথেই বেশ সখ্যতাপূর্ণ কথা বলছেন এমদাদুল চৌধুরী। সোহেবের চোখ কাউকে খুঁজছে, ভীষণ অস্থির হয়ে আছে সে। রাসেল আছে সোহেবের পাশে, বেশ আনন্দের সহিত কথা বলছে সে। কথা বলার এক ফাঁকে সোহেব বলে উঠল, তুই এখানে রাসেল? সোহেবের কথায় রাসেল বেশ থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলল, ভাই আমার বাসায় আমি থাকবো না, কোথায় যাব? ফাজলামো করিস না রাসেল। যা বাবা, আমি আবার ফাজলামো করতে যাব কেন? কিছুক্ষণ থেমে রাসেল এবার ভাব নিয়ে বলে, ভুলে যেও না তোমরা যে মেয়ে দেখতে এসেছো আমি তার ভাই। সম্বন্ধে তোমার শালা। আমার সাথে এভাবে কথা বললে বিয়ে কিন্তু ক্যান্সেল করে দেব। রাসেলের এমন কথায় সোহেব তবদা খেয়ে আছে। চেহারায়ও ফুটে উঠেছে বিস্ময়। বিস্মিত নয়নে একবার রাসেলের দিকে তাকালো তো আরেকবার তার পরিবারের সকলের দিকে তাকালো। বিস্ময় যেন তাকে আষ্টে পিষ্টে ঘিরে ধরেছে। আবার রাসেলের দিকে তাকাতেই মুস্কি হাসলো রাসেল। তখনই আরেক দফা তবদা খেলল সে। সোহেব তবদা মেরে বসে আছে সে কখন থেকে। সবাই তার সাথে এমন কি করে করতে পারে, এইভাবেই কোল পায় না সে। সবার কথা বাদ দিয়ে শুধু আড্ডের কথা ভাবছে। আড্ডু কি তাকে একবার জানাতে পারতো না? তাহলে তো সে এইভাবে সেজে আসতো না। বেশ পরিপাটি হয়ে নজর কাড়া লোক দিয়ে আসতো সে। এসব কথা ভেবে এখন তার বেশ আফসোস হচ্ছে। নিপুণ বসেছে সোহেবের পাশে, তার সোজাসুজি বসেছে
আদ্র। নিপুণের হাতে এখনো আদ্রের দেওয়া মোবাইল, গাড়ির চাবি আর মানিব্যাগ এঁটে আছে। এগুলো এখনো আদ্র তার থেকে নেয়নি। অগত্যা হাতে নিয়েই বসে আছে সে। তবে আদ্র ভাইয়ের কোনো জিনিস এইভাবে হাতে নিতে দিলে সে সারা জীবন তা হাতে নিয়ে কাটিয়ে দিতে পারবে। হাসিনা বেগম আর এমদাদুল চৌধুরী সবার সাথে বেশ ভদ্রতা বজায় রেখে মার্জিত ভঙ্গিতেই কথা বলছে। হাসিনা বেগমের সাথে নিপুণের বেশ সখ্যতা গড়ে উঠেছে ইতোমধ্যে। জোয়া আছে এখানে, নিপুণের সাথে সেও কথা বলেছে। বেশ লেগেছে নিপুণকে তার। নিপুণ একদম তার মতোই পাগলাটে। কথার এক ফাঁকে নিপুণ বলে উঠল, আমি একটু অর্পা আপুর কাছে যেতে চাই। নিপুণের কথাটা শেষ করে সবার দিকে এক নজরে তাকায়। কেউ কোনো রিয়াকশন দিচ্ছে না বিদায় সে ইতস্তততে পড়ে যায়। মনে মনে বলে ওঠে, হেই যা, ভুলে কথা বলে ফেললাম বোধ হয়। নিপুণের কথা শুনে কেউ কোনো রিয়াকশন না দিলেও তার পাশে বসা সোয়েব বেশ লজ্জা পেল। নিপুণ একবার তার মায়ের দিকে তাকালে তিনি নিপুণকে চোখ রাঙায়। নিশ্চয়ই তার মা মনে মনে এখন বলছে এ মেয়ের আক্কেল কোনোদিনই হবে না। নিপুণ তো তার মায়ের চোখে এমন কথাই খুঁজে পেল। নিপুণের কথা শুনে হাসিনা বেগম জোয়াকে বলে যেন সে নিপুণকে অর্পার ঘরে নিয়ে যায়। জোয়া হাসিনা বেগমের কথা অনুযায়ী নিপুণকে অর্পার ঘরের দিকে নিয়ে গেল। যেতে যেতে তারা বেশ কিছু কথাও বলল। অর্পা পেছন ফিরে বসে আছে। ঠিক তখনই নিপুণ অর্পাকে পেছন থেকে ডেকে উঠল। ভাবি। কণ্ঠটা তার মনে বেশ পরিচিত ঠেকলো। হ্যাঁ, এই কণ্ঠ সে চিনতে পারে, এটা নিপুণ। দ্বিতীয় সেকেন্ডও বিলম্ব না করে অর্পা দ্রুত এপাশ ফিরল। চোখের সামনে নিপুণকে দেখে সে সত্যি হতবাক হয়ে গেল। বিস্মিত কণ্ঠে বলে উঠল, তুমি এখানে নিপুণ? নিপুণ অর্পার কথায় মুচকি হাসে। সে দ্রুত পায়ে প্রবেশদ্বার অতিক্রম করে ঘরে প্রবেশ করলো। ধীর পায়ে থেমে দাঁড়ালো অর্পার সামনে এসে। কেমন সারপ্রাইজ দিলাম তোমাকে? অর্পা যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে বোধহয় জোয়া। বিস্মিত নয়নে একবার নিপুণকে আর একবার অর্পাকে দেখছে সে। মনে মনে অসংখ্য প্রশ্ন ওকে দিচ্ছে তার। অপেক্ষা না করে সাথে সাথে সে প্রশ্নটি ছুড়ে দিল নিপুণের দিকে। তোমরা দুজন দুজনকে চেনো? জোয়ার কণ্ঠে ছিল তীব্র কৌতূহল ও অধীরতা। নিপুণ অর্মার দিকে চোখ সরায়। বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, খুব ভালো করে চিনি। রাসেল স্যারের বড় আপু। প্রথমে আমারও আপু ছিল, তবে এখন আমার ভাবি হবে। কথাটা বলার সময় নিপুণের কণ্ঠে আনন্দের ছেলেকে স্পষ্ট হলো। অর্পা হতবাক হয়ে আছে। বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, তার মানে সোহাইব? অর্পার কথায় নিপুণ মাথা উপর নিচ নামলো। এদিকে তাদের অর্ধেক কথা জোয়া বুঝতেই পারল না, তবে এটা সে বেশ বুঝতে পেরেছে। শিকদার পরিবারকে অর্পা বেশ ভালো করে চিনে। জোয়া নিপুণকে সব কথা বলার জন্য তাড়া দিল। এখন যেন এই কথাগুলো শোনা জোয়ার মুখ্য কাজ। নিপুণ খাটের দিকে এগিয়ে গিয়ে সেখানে বসে। বেশ আরাম করে বসে সব কথা খুলে বলতে লাগলো জোয়াকে। সোহেব আর অর্পার দেখা হওয়া, নিপুণকে অর্পার পড়াতে যাওয়া, সবকিছু। তবে কিছু কথা নিপুণ জোয়াকে বলে না। সে কথাগুলো না বলাই উত্তম মনে করলো নিপুণ। অর্পা যদি জানতে চায় তখনও তবে জানাবে। সে এত কথা আগ বাড়িয়ে বলতে যাবে না। বসার ঘরে বিয়ের ডেট ফাইনাল হচ্ছে। তখন এমদাদুল চৌধুরী বলে উঠল, আপনারা আগে মেয়ে তো দেখুন। আমাদের মেয়ে দেখে ডেট ফাইনাল করতে হবে না ভাইজান। মেয়ে আমাদের একবার দেখা হয়ে গেছে। এখন দেখাটা তো হচ্ছে একটা আনুষ্ঠানিকতা মাত্র। অর্পাকে তো আমার সে প্রথম থেকেই পছন্দ করা। হাসিনা বেগম বললেন, তাও। তখনই অনামিকা শিকদার বলে উঠলেন, সমস্যা নেই আপা, অর্পাকে আনতে বলুন। হাসিনা বেগম অনিমা শিকদার আর আখি শিকদারের কথায় খুশি হলেন। তিনি গিয়ে ঘর থেকে অর্পাকে নিয়ে আসেন। সাথে আছে জোয়া আর নিপুণ। অর্পা বেশ লাজুক ভঙ্গিতে আছে। বসার ঘরে আসতেই আখি শিকদার আর অনিমা শিকদারকে গিয়ে অর্পাকে ধরে নিয়ে আসে। অর্পা সবাইকে সালাম দেয়। সবাই সালামের উত্তর দিল। অনিমা শিকদার অর্পাকে ধরে নিয়ে গিয়ে সোয়েবের পাশে বসিয়ে দিল। তারপর তিনি তার জায়গায় গিয়ে বসে পড়ল। অর্পা এখনো মাথা তুলে সোয়েবের দিকে তাকায়নি। মাথা বেশ নিচু করে রেখেছে। লজ্জা তাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। মাথা তুলবে কি করে? সোয়েব স্বাভাবিক ভঙ্গিতে বসে রয়েছে। তার মুখে এক ধরনের নিশ্চিন্ততার ছাপ। সবাই যখন বিয়ের ডেট ফাইনালে ব্যস্ত তখন আদ্র বলে উঠল, বিয়ে কয়েক মাস পরে হলে ভালো হবে। আদ্রের কথায় সবাই বেশ চমকে ওঠে। পাশে থাকা নিপুণও বেশ অবাক হলো আদ্রের এমন কথায়। কেন? জুবাইর শিকদার বেশ গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করলো। আদ্র সবার দিকে দৃষ্টি দিল। সবার চোখে মুখে ঠিক একই প্রশ্ন বিদ্যমান। কেন? এইখানে এসে আদ্র প্রয়োজনে থেকে বেশি কেন কথা বলেনি? যা কথা হয়েছে তা জুবাইর শিকদার, জুনায়েদ শিকদার আর জয়নাল শিকদারই বলেছেন। তবে এখন কথাটি গুরুত্বপূর্ণ, তাই আদ্রকে বলতে হচ্ছে এই কথাগুলো। সবার সামনে আদ্র তার দৃঢ় কণ্ঠে বলে উঠল, আপনারা সবাই কিছু মনে করবেন না, আমি অন্য কিছু বোঝাতে চাইছি না। আসলে এখন বিয়েটা না হওয়াই ভালো। আসলে নিপুণের কিছু মাসের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এখন যদি বিয়ে হয়ে যায় তাহলে পড়াশোনায় প্রচণ্ড রকমের একটা গ্যাপ পড়বে। তাই যদি বিয়ের ডেট পরীক্ষার পর ফেলা হয় এটা খুব ভালো হবে।
আদ্রের এমন কথায় জোনায়েদ শিকদার বেশ খুশি হলেন। তার তো নিপুণের পরীক্ষার কথা মনেই নেই, তিনিও আদ্রের কথায় সায় জানালেন। তার সাথে সাথে শিকদার বাড়ির সবাই একমত হলেন। হাসিনা বেগমও বেশ খুশি হলো আদ্রের কথায়। বিয়েটা কয়েক মাস পরে হলে হাতে একটু সময় পাওয়া যাবে। বিয়ে জিনিসটা তো আর হুট করেই দিয়ে দেওয়া যায় না, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আকি শিকদার গিয়ে অর্পাকে সেই সোনার ব্রেসলেটটা পরিয়ে বিয়ে পাকা করলো। সবার সহমতে বিয়ে ঠিক করা হলো আরও 3 মাস পরে। সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করলো অর্পাদের বাড়িতে। হাসিনা বেগম বেশ আয়োজন করেছেন। তার একমাত্র মেয়ের বিয়ের পাকা কথা বলতে এসেছে, তিনি কোনো আয়োজন বাদ রাখেনি। শিকদার বাড়ির সবাই অর্পার বাড়ির লোকজনের আতিথেয়তায় মুগ্ধ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ কথা বলল তারা। হাসিনা বেগম তাদের বাড়ি ঘুরিয়ে দেখাতে লাগলো শিকদার বাড়ির বধূদের। বেশ কথাও বলছে তারা। নিপুণ একাই এসেছে অর্পাদের ছাদে, উদ্দেশ্য কিছু ছবি তোলা। কিন্তু এখানে এসে আদ্রকে দেখে সে থমকায়। আদ্র দাঁড়িয়ে আছে অর্পাদের ছাদের রেলিং ঘেঁষে। উল্টো দিক ঘুরে দাঁড়িয়ে থাকার কারণে সে নিপুণকে দেখতে পেল না। নিপুণ গুটি গুটি পায়ে হেঁটে আদ্রের কাছে যায় নিঃশব্দে। ছাদে কেন এসেছিস তুই? হতাশ হলো নিপুণ। এত আস্তে আস্তে পা ফেলল নিপুণ, তাও আদ্র বুঝতে পেরেছে কিভাবে। আপনি বুঝতে পেরেছেন কিভাবে আদ্র ভাই? আমি এসেছি যে আপনি তো উল্টো দিক ফিরে দাঁড়িয়ে আছেন। নিপুণের কথায় আদ্র শুধু একটু মুচকি হাসলো, তবে নিপুণ দেখতে পেল না সে হাসি। দৃষ্টির অগোচরে রয়ে গেল সে হাসি। সে হাসি দেখতে পাওয়া এত সহজ নয়। সে হাসি তো মিলিয়ে যায় চোখের পলতে। তাইয়াবাত ইনান নিপুণ সে হাসি দেখতে পাবে না। সে হাসি দেখতে হলে তাকে মিসেস শিকদার হতে হবে, মিসেস আদ্র শিকদার। নিপুণ এখনো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রের দিকে। বুঝে উঠতে পারছে না আদ্র কিসের ভাবনায় এত মশগুল হয়ে আছে, কি চলছে আদ্রের মনের গভীরে। কেনই বা এমন গরমে ছাদে দাঁড়িয়ে আছে? যদিও সূর্যের আলোর প্রখরতা নেই এমন, তবে তেজের প্রখরতায় যেন আকাশ বিচ্ছুরিত হচ্ছে। আকাশে তার অবস্থান পরিবর্তন হয়েছে খানিকটা, তবুও তেজ কম ছড়াচ্ছে না। বেঁকে গিয়েও বোঝাতে যাচ্ছে তার ক্ষমতা। কি করতে এসেছিলি তুই ছাদে? নিপুণের ধ্যান ছুটে আমতা আমতা করে বলে ওঠে, ছবি তুলতে এসেছিলাম আদ্র ভাই। আদ্র স্থির ও শান্ত। নিপুণ তার মতিগতি বুঝে ওঠার আগেই আদ্রের শীতল কণ্ঠে তার কানে ভেসে আসে, এদিকে আয়, আমার পাশে দাঁড়া। নিপুণের কথাটা বুঝতে কিছু সময় লাগলো। সে এখন এক অদ্ভুত মায়াবী সুর রচনা করেছে। মনে মনে বলে উঠল, এটা আদ্র ভাই তো। সময় অপচয় না করে নিপুণ আদ্রের পাশে গিয়ে দাঁড়ালো। আদ্র পকেট থেকে নিজের স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রাটা বের করলো। সাথে সাথে নিপুণ অবাক হয়ে গেল। আদ্র ভাই, এটা কবে কিনলেন? 2 দিন আগে। নিপুণের কথা বন্ধ হয়ে গেল। এটা তো ওর প্রিয় ফোন। কদিন আগে তো সে ড্রিম ফোন লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আচ্ছা, এই জন্য কি আদ্র ভাই এই ফোনটা কিনেছে? কি হলো, ছবি তুলবি না? নিপুণ এক খরা ছবি তোলার জন্য নিপুণ গিয়ে আদ্রের পাশে দাঁড়ালো। তবে কিছুটা দূরত্ব রয়েই গেছে। আদ্র একটানে নিপুণকে আরেকটু কাছে নিয়ে আসলো। নিপুণ ঠিক তখনই আদ্রের দিকে অবাক পানে তাকালো। সেই মুহূর্তটা বন্দী হলো আদ্রের ক্যামেরায়। আদ্র আরো কিছু ছবি তুলিল নিপুণের সাথে, কিছু ছবি তুলে দিল নিপুণকে। নিপুণও কিছু ছবি তুলে দিল আদ্রকে। কেউ জানতে পারলো না এই নিস্তব্ধ ছাদে একজোড়া লাভ বার্ড অগোচরে তাদের ভালোবাসা বিনিময় করছে। তারা দুজন দুজনকে ভালোবাসে, তবে সে ভালোবাসা প্রকাশ্য থেকেও গোপনে। কে বলেছে গোপনে ভালোবাসা যায় না? গোপনে অগোচরেই ভালোবাসার গল্প লেখা হয়, যেখানে প্রতিটি মুহূর্তে হৃদয়ের নিঃশব্দ চিৎকারও অনুভব করা যায় সীমাহীন ভালোবাসা। নিপু, তোকে আমি প্রথমে প্রিয় সম্বোধন করিনি কেন জানিস? কারণ এখনো আমি তোকে প্রিয় বলার সেই বিশেষ অধিকার পাইনি। যেদিন তুই একেবারে আমার হয়ে যাবে, তখন আমি তোকে প্রিয় বলে সম্বোধন করব। আমি যখন এই শিকদার বাড়িকে বিদায় জানাচ্ছি, তখন তুই গভীর ঘুমে নিমগ্ন। ইচ্ছে করেই ঘুম ভাঙায়নি তোর। তুই ঘুমা, আমার তপ্ত হৃদয়ের দীর্ঘশ্বাস। আমি খুব ভালো করে খেয়াল রেখেছি, আমি যতক্ষণ তোর কাছে থাকি তুই পড়ালেখা থেকে বিচ্যুত হয়ে যাস। তাই এখন এই মুহূর্তে আমার অনুপস্থিতি শ্রেয় তোর জন্য। এই জন্য তুই আবার নিজেকে দোষ দিস না। আমি ইচ্ছে করেই দূরে সরে গেছি। ক্ষণিকের দূরত্ব যদি আমাকে সারা জীবন তোর সান্নিধ্য প্রদান করে, তাহলে সেই দূরত্ব মেনে নেওয়াই শ্রেয় নয়। তুই আবার অনুপস্থিতি অনুভব করিস না। মনে করবি আমি সব সময় তোর সাথেই আছি। হয়তো তোর হৃদয়ের কোনো এক গোপন কোণে, সেখানেই রেখে দিস এক লুকায়িত পদ্ম ফুলের মতো। রেখে দিবি তো? আমি চলে গেছি বেথায় বেশি খুশি হয়ে যাস না। মনে রাখিস, আমি যত দূরেই যাই না কেন, আমার নজর সব সময় তোর দিকেই থাকবে। তোর প্রতি সেকেন্ড, প্রতি মিনিটের খবর আমার কাছে পৌঁছে যাবে সময়ে সময়ে। সো বি কেয়ারফুল। আর কোনো রকম ফাজলামোর কথা মাথায়ও আনবি না। আমাদের এই দূরত্ব মেটাতে চাস তো ভালো করে পড়াশোনা কর। শেষ পরীক্ষার দিন আমি চলে আসবো সঠিক সময়ে। সেদিন তুই তোর জীবনের সব থেকে বড় সারপ্রাইজটা পাবি। আই প্রমিস, অ্যান্ড ইউ নো আদ্র ডাজন্ট ব্রেক হিজ প্রমিস। সো বি প্রিপেয়ার। যাই হোক,
আমি এই প্রথমে একটা চিঠি লিখলাম। আগে কখনো লিখিনি বিধায় অনেক কিছু জানি না। এই কয়েকখানা কথা লিখতে আমার হাত মন সব ভেঙে গেছে। তুই আবার চিঠি পড়ে ভেঙে পড়িস না। চিঠি পড়ে আবার দেবদাস হয়ে যাস না। ভালো করে পড়িস, খেয়াল রাখিস নিজের। তোকে অনেক অনেক বেশি মিস করব। ইতিহাদ্র। চিঠিখানা পড়ে নিপুণের চোখ বেয়ে তপ্ত কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। চিঠিখানা ভাঁজ করে হাতের মুঠোয় পুড়ে নিল। আধ ঘন্টা যাবৎ বারান্দায় বসে আছে সে। শরীর ভীষণ দুর্বল লাগছে। আকাশ জুড়ে রোদের প্রখর আগ্রাসন। গ্রিলের ফাঁকের দিকে উত্তপ্ত রোদ এসে বারান্দার ভেতরে পড়ছে। তার মধ্যে কিছু উত্তপ্ত রশিদ ছুঁয়ে দিচ্ছে নিপুণের সারা অঙ্গ। তারা কি জানে এই রশিদ থেকে বেশি উত্তপ্ত এখন নিপুণের মন? জানে না। জানলে কি তারা এভাবে ছুঁয়ে দিত নিপুণকে? তারা যদি জানতো নিপুণের মনের উত্তপ্ততার কথা, তাহলে তারা হয়তো আকাশকে অনুনয় করে বলতো। ক্ষণিকের তপ্ত রোদ্দুরের মাঝে দাও মেঘের ছায়া। বিষাদিনীর মনে যেন আজ আগুনের মায়া। রোদের চুম্বনে দগ্ধ তার হৃদয়, মেঘের ছোঁয়ায় সান্ত্বনা পাবে। আকাশ, তুমি যদি জানতে তার মনের তাপ, মেঘের মাঝে লোকাতে তোমার রোদ্দুরের ভাব। কিন্তু আকাশ মেঘ করল না, ছায়া দিল না তাকে। এই রোদ্দুরে গা ভাসাতে লাগলো নির্দ্বিধায়। কি হলো কে জানে। এই সবের কোনো প্রভাব পড়ল না তার উপর। আদ্র এই শিকদার বাড়িতে নেই প্রায় 2.5 মাস হতে চলল। নিপুণের জীবনে এসেছে এক বিশাল পরিবর্তন। সবকিছুই বদলে গেছে নিমেষে। সে এখন সারাক্ষণ পড়ালেখার মাঝেই থাকে। তাই তো টেস্ট পরীক্ষায় সবার থেকে ভালো করেছে। এখন সে আর পড়ালেখায় ফাঁকি দেয় না। সে এখন আর সেই উড়নচণ্ডী নেই। বেশ বুঝদার হয়েছে সে। এত পরিবর্তনের মাঝে শুধু একটা জিনিসই এখনো একই রকম আছে, আদ্র ভাই। নিপুণ এক দীর্ঘশ্বাস ফেলল। মৃদু স্বরে বলতে লাগলো, আপনি এমন কেন করলেন আদ্র ভাই? এটা কি বেশি দরকার ছিল? একটা চিঠি দিয়ে কি এভাবে চলে যাওয়া যায়? হঠাৎ কি হলো যে আপনাকে এভাবে চিটাগাং চলে যেতে হলো? শুধু আমার পড়ালেখা কম হয় সে কারণে? তা যদি হয়, কেন আপনি আমার ওঠার অপেক্ষা করলেন না? অন্তত শেষবার দেখা দিয়ে যেতেন। আপনি কেন আমায় বলে গেলেন না আদ্র ভাই? আপনার যাওয়ার থেকে আমার বেশি কষ্ট দিয়েছে আপনার না বলে যাওয়াটা। আপনি আমাকে বুঝতে পারেননি আদ্র ভাই। নিপুণ। আখি শিকদারের ডাকে নিপুণ চোখ মুছল। চিঠিখানা অগোচরে টবের ফাঁক দিয়ে রেখে দিল। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করলো ক্ষণিকের মাঝে। তুই এই রোদের মধ্যে বসে আছিস কেন? এমনি। এমনি কি? চেহারার কি হাল করেছিস তুই এই কয়েক মাসে দেখেছিস? যে পড়াশোনার শান্তি কেড়ে নেওয়া লাগে না, সে পড়াশোনা। আখি শিকদারের কথায় নিপুণ ক্ষীণ হাসলো। বিষাদগ্রস্ত স্বরে বলে উঠল, তুমি বলছো এই কথা আম্মু? তোমার তো বেশি আক্ষেপ আমার পড়ালেখা নিয়ে, এখন তুমি এমন কথা বলছো? আখি শিকদার নিশ্চুপ। কি বলবে তিনি? নিপুণ তো সত্যি কথাই বলেছে। আখি শিকদারের ভাবনার মাঝে নিপুণ উঠে দাঁড়ালো। বারান্দা ত্যাগ করে ঘরের ভেতরে প্রবেশ করলো। ক্ষীণ স্বরে বলে উঠল, দরজাটা বন্ধ করে দিও, আমি এখন একটু ঘুমাবো। অগত্যা আখি শিকদার আর কথা বাড়ালো না। বারান্দার দরজাটা বন্ধ করে তিনি রুম ডোরটি ভিড়িয়ে দিলেন। অতঃপর ত্যাগ করলেন সে স্থান। আখি শিকদার যাওয়ার পর নিপুণ খাট থেকে নেমে বারান্দায় যায়। তারপর টবের পেছন থেকে বের করে আনে আদ্রের চিঠিখানা। খানিকের মধ্যে বারান্দা ত্যাগ করে সে। দরজাখানা আগের মতো বন্ধ করে চলে যায় আলমারির কাছে। খুব যত্ন সহকারে চিঠিটা তুলে রাখে সে মেরুন রঙের শাড়ির ভাঁজে। সময়ের নিরলস প্রবাহ আমাদের জীবনকে একটি অদৃশ্য সুতোয় বাঁধে রেখেছে। কারো থমকে যাওয়ার কোনো অবকাশ নেই। সময়ের মহাসমুদ্রে আমরা কেবলমাত্র ক্ষণস্থায়ী নাবিক মাত্র, অমোঘ গতিধারায় ভাসমান। সময় গড়িয়ে চলেছে সময়ের গতিতে, থেমে নেই কারো জীবন। যে যার মতো করে চলছে। সবার জীবনের প্রবাহ একটি নির্দিষ্ট পথে বহমান, যেন তারা একে অপরের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। কিন্তু নিপুণ সেই ধারাবাহিকতাকে অমান্য করে স্রোতের বিপরীতে যাত্রা করছে। সময়টা তখন 12টার ঘরে। নিপুণ এখনো পড়ছে। অনিমা শিকদার একবার এসেছিল বটে, হয়তো 9:30 নাগাদ। নিপুণের সাথে বেশ খানিকক্ষণ গল্প করে গেছে। তখনকার সময়ের পড়াটা এখন শেষ করছে নিপুণ। পড়ার মাঝে মোবাইলের আওয়াজ শোনা গেল। নিপুণ স্ক্রিনের নাম না দেখেই আগে সাইলেন্ট করে নিল মোবাইলখানা। সে নিঃশব্দে দৃষ্টিপাত করলো দরজার দিকে। এত রাতে কর্কশ কণ্ঠে মোবাইল বাজাটা মোটেও শোভনীয় কিছু নয়। কেটে গেল মোবাইলটা। পাশে সোহেবের রুম, হয়তো এখনো জেগে আছে। আজ শুনলে নিশ্চয়ই উঠে যাবে। বইটা বন্ধ করে নিপুণ আস্তে দরজার কাছে যায়। আলতো হাতে দরজাটা বন্ধ করে বিছানায় এসে বসে সে।
কে কল দিবে? হয়তো রূপা। ও ছাড়া মোবাইলে তো আর কেউ কল দেয় না। কথাগুলো যখন মনের মাঝে ঘুরপাক খাচ্ছে তখন সে ভাবনার মাঝে আবারও মোবাইলটা আবার বেজে ওঠে। মোবাইল স্ক্রিনে ভেসে আছে একটা নাম, যে নাম দেখে মুহূর্তে দিশেহারা হয়ে পড়ল নিপুণ। হৃদয়ের গতি যেন থেমে গেছে মুহূর্তে। আদ্র ভাই। কলটা ধরতে পারল না সে, তার আগেই বিদায় জানিয়ে কেটে গেল কলটা। নিপুণের মধ্যে অস্বস্তি কাজ করছে, শরীরটা একটু গরম হতে শুরু করেছে, চোখগুলো জ্বালা করছে, ঠোঁটগুলো ফুলে ফেঁপে উঠছে নিপুণের। এই মানুষটা আজ কল করলো কেন? এত মাস পর এখন মনে পড়েছে তার আমার কথা। কথাগুলো ভাবতে ভাবতে নিপুণের চোখে জল এলো। নির্লজ্জ চোখের জ্বালা পড়া যেন কমছে না। দুহাত দিয়ে অযত্নে গড়িয়ে পড়া চোখের জলগুলো মুছে নিল। কাঁদবে না সে? কাঁদবে কেন? ওই নিষ্ঠুর মানবীর জন্য কাঁদবে না সে? কিছুতেই না। সে তার হাতের তালু দিয়ে চোখের নিচে লেগে থাকা অবশিষ্ট জলগুলো মৃদুভাবে মুছে ফেলল। এই আন্দোলনে তার চোখগুলো যেন আবারও নির্মল হয়ে উঠল। অনবরত কল আসতে লাগলো তার মোবাইলে, কিন্তু ধরতে পারল না সে। কোনো এক অদৃশ্য জড়তা কাজ করলো বোধহয়। পরিস্থিতি যেন তাকে বাস্তব থেকে দূরে সরিয়ে নিচ্ছে। প্রতিবার কলের সুর শুনে তার মন আরও ভারাক্রান্ত হয়ে উঠছে। এমন অবস্থায় সে কি করবে ভেবে পেল না। হাতে থাকা মোবাইলটা বেজে ওঠায় বেশ খুশি হলো সোহাইব। মাত্রই অর্পার সাথে কথা শেষ করে কিছু কাজ করতে বসেছে সে। আদ্র চট্টগ্রাম যাওয়ার পর এখানের কাজ সব তাকেই সামলাতে হয়। এত আনন্দ সহিত কল রিসিভ করে হ্যালো বলতে ফোনের অপর পাশ থেকে ভেসে এলো কর্কশ কণ্ঠের এক আওয়াজ। তোর বোন কোথায় সোহাইব? হঠাৎ এমন প্রশ্নে সোহেব থতমত খেয়ে গেল। এমন প্রশ্নের কি জবাব দিবে সে? ঘরে। ঘরে তা আমিও জানি, আমি কল করছি, কল ধরে না কেন? আমি কি করে জানবো ভাই ও কল ধরছে না কেন? হয়তো ঘুমিয়ে গেছে। সোহেবের এমন উত্তরে আদ্র বেজায় চটে যায়। উদ্দীপ্ত কণ্ঠ তার বলল, জানিস না মানে কি? তোর ঘরের পাশে তো তোর বোনের ঘর, যা গিয়ে বল কল ধরতে। আর যদি ঘুমে থাকে তাহলে ঘুম থেকে উঠিয়ে দিবি। এই তো, যখন ভালোবাসো তাহলে চলে গেলে কেন এভাবে ভাই? তুমি জানো ওর কি অবস্থা এখন? কারোর সাথে মিশে না ভালো করে, ছোটাছুটি করে না আর আগের মতো। এখন আর বেশি করে খাবারও খায় না। আমি যে ওকে বকা দেব, শাসন করব, ও সব রাস্তা বন্ধ করে দিয়েছে। স্বার্থপর। স্বার্থপর? তোরা আসলে একটা স্বার্থপর। ভাই বোন দুটোই একরকম। তুই শুধু তোর বোনেরটা দেখলি, আমারটা দেখলি না? তোর বোনের থেকে 2.5 মাস দূরে থাকায় তোর বোনের এই অবস্থা। আর আমি কয় মাস দূরে আছি হিসেব আছে তোর? 10 বছর হতে চললো, দীর্ঘ 10 বছর। এখনো সময় শেষ হচ্ছে না। আমি আর অপেক্ষা করতে পারবো না রে সোহাইব, আর পারবো না। আদ্র তো ঠিকই বলেছে। নিপুণ তো এই কয়েক বছর হলো প্রেমে পড়েছে, ভালোবেসেছে আদ্রকে। দূরত্ব হয়েছে এই কয়েক মাসের। এই সামান্য দূরত্ব, এতেই নিপুণের এমন অবস্থা। কিন্তু আদ্র, সে তো নিপুণের অপেক্ষায় সে দীর্ঘ 10 বছর ধরে। সে কি ভাবে তাহলে নিজেকে এত দৃঢ় রেখেছে? সোহেব কিছু বলতে পারলো না আদ্রের কথার প্রেক্ষিতে, শুধু চুপ করেই রইল। সোহেবের নিস্তব্ধতা ভেঙে গেল আদ্রের গুরুগম্ভীর ডাকে। শোন, তোর বোন যদি আজ কল না ধরে তাহলে অর্পার সাথে বিয়ের কথা ভুলে যা। এমন কাজ করব তোর বিয়ে কোন দেশে পালিয়ে যাবে। যা গিয়ে তোর বোনকে বল আমার কল ধরতে। তোর বোনের সাথে আমার এখন প্রেম পাচ্ছে, কথা বলতে হবে। গো কুইক। কথাটা বলে আদ্র কল কেটে দেয়। সোহেবের এতক্ষণের ভাবনায় পানি ফেলে দেয় আদ্রের শেষের নির্লজ্জ মার্কা কথা। সোহেব মনে মনে বলে উঠল, ইস, আমি কার প্রতি এতক্ষণ ধরে সহানুভূতি দেখানোর কথা ভাবছিলাম, যার জন্য ভাবছিলাম সেই কিনা আমার বিয়ে ভণ্ডুল করার জন্য হুমকি দিচ্ছে। এ তো দেখি ঘর শত্রু বিভীষণ। সোহেব আর কথা না বাড়িয়ে নিপুণের ঘরের দিকে হাঁটা দিল। ঘরের সামনে আসতেই দেখতে পেল দরজার ফাঁক দিয়ে লাইটের আলো আবছা হয়ে বের হয়ে আসছে। তার মানে নিপুণ এখনো জেগে আছে। এতক্ষণ আদ্রের চিঠিখানা হাতে নিয়েই বসেছিল নিপুণ। দরজায় করাঘাতের শব্দে নিপুণের ধ্যান ছুটে যায়। চিঠিটা মুহূর্তে আলমারিতে রেখে দরজার কাছে এগিয়ে যায়। এই কাজটা করতে বোধহয় তার 2 মিনিটের সময় ব্যয় হয়নি। নিজেকে বেশ পরিপাটি করে দরজাটা খুলে দিল সে। এত রাতে সোহেবকে দরজার সামনে দেখে নিপুণ বেশ অবাক হলো। কি হয়েছে, তুমি এত রাতে? তোরা আমাকে শান্তিতে থাকতে দিলি কোথায়? আদ্র ভাই কল করলে আল্লাহর ওয়াস্তে একটু ধরিস, না হলে আমাদের সর্বনাশের জন্য দায়ী তুই থাকবি। কথাটা বলে সোহেব চলে গেল। পেছনে বেজে উঠল নিপুণের স্মার্টফোনটা। নিজেকে বেশ পরিপাটি করে নিপুণ কলটা ধরেছে। অবশ্য কলটা ধরতে বেশ খানিকটা সময় নিয়েছে বটে সে। কলটা ধরতেই ফোনের স্ক্রিনে আদ্রের শ্যামবর্ণের মুখখানা সদৃশ হয়ে উঠেছে। নিপুণের মনটা হুহুক করে ওঠে, কান্নাগুলো দলা পাকিয়ে যায় গলায়। কথা বলতে পারে না সে, এক নিমিষে তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে। কল ধরছিলি না কেন? কোথায় ছিলি এতক্ষণ?
নিপুণ এখনো কথা বলছে না, নিগুড় দৃষ্টিতে চেয়ে আছে আদ্রের পানে। আদ্র নিপুণের এমন দৃষ্টিপাত বুঝতে পারে, পড়তে পারে নিপুণের এই নিগুড় চাহনি। সে কি করবে? তার তো তখন কিছু করার ছিল না, তখন দূরত্ব বাড়ানো প্রয়োজন ছিল। সে যদি জানতো তার প্রিয়তমার এমন অবস্থা হয়ে সে কি কখনো যেত? সে তো এত দূরত্বে থেকেও তার প্রিয়তমাকে সবসময় নজরবন্দি করেছে। তাকে তার প্রিয়তমা জানে। আদ্র করুণ চোখে তাকায়। আমার সাথে কথা বলবি না নিপু? আপনি কল করেছেন কেন? নিপুণের কণ্ঠনালী থেকে কথা বেরোতে চায় না। শব্দগুলো বেরোতে নিপুণের কণ্ঠনালী কেঁপে কেঁপে ওঠে, যেন প্রতিটা কথা বেরোতে নিপুণের কণ্ঠনালীতে কেউ ছুরি চালিয়েছে। এত ব্যথা করছে। এই সামান্য কথাটা বলে নিপুণ আর গলাধকরণ পারছে না। সন্তর্পণে তার চোখে বেয়ে নোনা জল বেরিয়ে আসে। আদ্র তা দেখে ফোনের ভেতর থেকে থমকে ওঠে। কাঁদছিস কেন তুই অসভ্য? আমি কি মরে গেছি যেইভাবে কাঁদতে হবে? আর কি অবস্থা করেছিস তুই নিজের? আমি চিঠিতে এই বলে এসেছিলাম। নিপুণ কাঁদে। তীব্র গতিতে চোখের জলগুলো বেরিয়ে আসে কোটর ছেড়ে। থামতে চায় না তারা। এমন অবস্থায় প্রিয় মানুষের মুখ থেকে বিষাদপূর্ণ কথা কার ভালো লাগবে? নিপুণ, তুই কান্না থামাবি নাকি আমি এসে এখন তোকে থাপড়ে যাব? নিপুণের কান্নার বেগ যেন একটু কমে আসে। নাক টেনে বলে, আপনি এসে থাপড়ে যান আদ্র ভাই। মুহূর্তে আদ্র শান্ত হয়। তার প্রিয়তমা তাকে ডাকছে। যে মেয়ে থাপ্পড় খেতে নাড়া ছিল সে আজ ছেড়ে থাপ্পড় খেতে চাইছে। আসবো? চলে আসুন আদ্র ভাই। এক্ষুনি আসবো? রাত 1টা বাজে, কিন্তু ভেবে বল আসবো। নিপুণ সময় দেখে নেয়। টনক নড়ে তার। এখন তো অনেক রাত, কত বিপদ আপদ হয় রাস্তাঘাটে। দ্রুত গতিতে বলে ওঠে, তাহলে কাল সকালে আসবেন, এখন আসার দরকার নেই। আচ্ছা। আদ্র বাধ্য ছেলের ন্যায় মাথা নাড়ায়, সম্মতি জানায় নিপুণের কথায়। প্রিয়তমার কথাগুলো মানলে যদি প্রিয়তমা খুশি হয়, শান্ত হয়, তাহলে কথাগুলো মানতে ক্ষতি কি? কোনো ক্ষতি নেই, উল্টো লাভ। প্রিয়তমা খুশি হলে সে হাসে। তার মুখ চন্দ্রের ন্যায় উজ্জ্বল হয়, ঠোঁট বাঁকা চাঁদের মতো মেলে যায়, বড়া পিঠার ন্যায় গালগুলো ফুলে ফেঁপে ওঠে। প্রিয়তমার এই জিনিসগুলো দেখার জন্য হলেও তাদের কথায় হ্যাঁ হ্যাঁ মেলানো উচিত। এটাই একটা হৃদয়বান পুরুষের কর্তব্য। আর সে কর্তব্য আদ্র খুব ভালোভাবে পালন করতে চায়, করবে। আদ্র কথাগুলো ভাবার মাঝে নিপুণ আধো আধো কণ্ঠে বলে উঠল, আপনি এতদিন আমাকে কষ্ট দিয়েছেন আদ্র ভাই। আপনি এতদিন আমাকে এখানে ছেড়ে ওই চট্টগ্রাম গিয়ে থাকলেন কেমন করে? আপনার কি আমাকে মনে পড়েনি? ভুলে গেছেন আপনি আমাকে আদ্র ভাই? আমাকে একটা কলও দেননি আপনি। সব কষ্ট পুষিয়ে দেবো তোকে, শুধু পরীক্ষাটা একবার শেষ হোক। আর তোকে কল দিলে কি তোর দুটো শিং উঠতো? আমি তোর সাথে কথা না বলেও তোর সব খবর খোঁজ নিয়েছি, না হলে আজ কল করতাম না। আর রইল বাকি তোকে ভুলে যাওয়ার কথা, তাহলে শোন, আজ থেকে 10 বছর আগে হঠাৎ করে তোকে ভালোবেসেছিলাম। সেই দিনের পর থেকে আজও তোকে ভালোবাসি, ভবিষ্যতেও তোকেই বাসবো। 1000 জন আমার চোখের সামনে এসে উলঙ্গ হয়ে নাচলেও আমি তোকেই ভালোবাসবো। জানিস, তোর অনুপস্থিতি সবসময় আমাকে একা অনুভব করায়, এখনো করাচ্ছে, কিন্তু বিশ্বাস কর, তোকে ভুলতে দেয় না। সব সময় মনে করায় আমার তুই আছিস। নিপুণের মস্তিষ্ক আদ্রের বলা কথাগুলো প্রবলভাবে ছোটাছুটি করতে থাকে। মন খারাপগুলো প্রজাপতি হয়ে উড়ে যেতে থাকে চারদিকে। কি এমন ছিল কথাগুলোর মধ্যে? ভালোবাসা, তার প্রতি গভীর ভালোবাসা। হ্যাঁ, তাই তো। এই যে এখন এক পশলা সুখ এখন তার মনে অবিরত ছোটাছুটি করছে, যা তার এতদিনের বুক ভরা শতকোটি আহাজারি মুছে দিয়েছে, ভুলিয়ে দিয়েছে সবকিছু। তাই তো ভালোবাসা, আদ্রের ভালোবাসা। ক্ষণিকের মধ্যে নিপুণ প্রাণোচ্ছল হয়ে ওঠে। খুশির ঢেউ আজ মনের মধ্যেখানে আছড়ে পড়ছে। উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, আপনি কাল কখন আসবেন আদ্র ভাই? ঠিক নেই, কখন আসা যায় বলতো? আপনি যখনই আসেন আসুন, তবে সাবধানে গাড়ি চালিয়ে আসবেন, আমি অপেক্ষায়। কথাটা বলে নিপুণ আদ্রকে কথা বলার সুযোগ দিল না। তার আগেই খট করে কেটে দিল ফোনখানা। আজ তার ভীষণ লজ্জা পাচ্ছে। উফ, এত লজ্জা কেন? আদ্র ভাই তাকে ভীষণ ভালোবাসে এই জন্য, নাকি অন্য কারণে? লাইট নিভিয়ে শুয়ে পড়ল সে, তবে ঘুম চোখে ধরা দিল না তার। চোখ বন্ধ করে আদ্রের বলা প্রতিটা কথা স্মরণ করতে লাগলো। এ যেন এক অন্যরকম অনুভূতি। মুস্কি হেসে ওঠে সে। এক অন্যরকম ভালো লাগা কাজ করছে তার। আজ যেন শুধু ভাবতেই ভালো লাগছে। বালিশে মুখ চেপে খিলখিল করে হাসে নিপুণ। কিছুদিন পর সে কন্যা 20 বছরে পদচারণ করবে, সে এক অষ্টাদশীর ন্যায় আচরণ করতে লাগলো, যেন আজ সে প্রথম প্রেমে পড়েছে। প্রেমে পড়ার মুহূর্তগুলো কি সত্যি এমন হয়? সময় পেরোয়, চোখ বুজে আসে তার, ধীরে ধীরে তলিয়ে যায় ঘুমের দেশে। আজ যেন এক অন্যরকম শান্তি। ফজরের আজান দিয়েছে। জুবাইর শিকদার আর জয়নাল শিকদার মসজিদ থেকে এসেছে অনেকক্ষণ।
জুনায়েদ শিকদার ইদানিং বাড়িতেই নামাজ পড়ে। তার পায়ে জয়েন্টের ব্যথা বেড়েছে। হাঁটা চলা একটু বেশি করলে তার পায়ের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। তখন পা ফুলে ফেফে একাকার অবস্থা। তিনি অফিসের কাজকর্ম এখন অনেকটা কমিয়ে দিয়েছেন। তার ভাষ্যমতে বাড়ির ছেলেপেলেরা এখন অফিস দেখাশোনা করছে করুক, আর তার এখন ছুটি। বাড়ির গিন্নিরা এক একজন নামাজ পড়ে নিজ নিজ কামরায় আছে, কেউ এখনো বেরোয়নি। বেরোবেই বা কেন? নাস্তার ঝামেলা তেমন একটা নেই। নাস্তার ঝামেলা কমাতেই তো আগের দিন পরোটা বেলে ফ্রিজে রেখে দিয়েছে। এগুলো নাস্তার আগে দিয়ে ভেজে নিলেই চলবে। সবাইকে আলু ভাজা আর অমলেটের সাথে বেশ পরিবেশন করা যাবে। সবাই তো নাস্তা করবে সেই 7টা থেকে 7:30টায়। এখনও বেশ খানিকটা সময়। সকাল 5টায় অ্যালার্ম দিয়ে রেখে নিপুণ উঠেছে 6টায়, 1 ঘন্টা লেট। যার দরুন আজ তার নামাজ মিস। মুখ দিয়ে রান্নাঘরের দিকে হাঁটা লাগালো সে। একেবারে বেশি আলো নেই, সূর্য এখনই সম্পূর্ণ ওঠেনি, তবে সে আলো আছে, তার জন্য কৃত্রিম আলোর প্রয়োজন পড়বে না। নিপুণ রান্নাঘরে গিয়ে চুলায় চা বসায়। তার কেমন অস্বস্তি হয়, বুকের মাঝে কেমন একটা করে ওঠে। কেউ কি তাকে দেখছে? কে দেখছে? বড় মা, মা নাকি চাচি? সোহেব তো এত সকালে উঠবে না, তাহলে দুরু দুরু বুক। যখন সে পেছনে ফিরে তখন তার আত্মার রাম খাঁচা ছাড়া হয়ে যায়। চোখগুলো রসগোল্লার মতো বড় হয়ে যায়। স্তব্ধ হয়ে যায় সে। কি করবে এখন সে? তার হৃদয়ের স্পন্দন তীব্র থেকে তীব্র হতে শুরু করে। ক্ষণিকের মধ্যে তার সারা শরীর জুড়ে এক শীতল স্রোত বইতে লাগলো। নিপুণ হতভম্ব, নির্বিকার। এটা কিভাবে সম্ভব? আদ্র ভাই? তার মুখ বন্ধ, চোখগুলো স্থির, যেন চোখ দিয়ে কিছু বলতে চাইছে, বলতে পারছে না। হয়তো স্তব্ধতার কারণে কথা বন্ধ হয়ে গেছে। আদ্র দূরত্ব ঘুচিয়ে নিপুণের দিকে অগ্রসর হয়। নিপুণ কখনো নির্বিকার চিত্তে চেয়ে আছে আদ্রের পানে। আদ্র কাছাকাছি এসে বা হাতে গ্যাসের চুলাটা বন্ধ করে, অতঃপর তাকায় নিপুণের দিকে। আদ্র চুলাটা বন্ধ করায় নিপুণ সেদিকে তাকায়। চায়ের লিখা শুকিয়ে গেছে, পোড়াগন্ধ বেরিয়েছে, কিন্তু এতক্ষণ ধরে নিপুণ পোড়াগন্ধ পায়নি কেন? আদ্রের দিকে তাকিয়েছিল বলে? আচ্ছা, আদ্রকে এমন দেখাচ্ছে কেন? এত উস্কো খুস্কো? সারা রাত কি ঘুমায়নি আদ্র ভাই? বারবি চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে, যেন আস্তে এক পাখির বাসা। জায়গা পেলে নিশ্চয়ই এখানে একটা পাখি এসে বসতো। চোখে যেন তার ঘুমেরা এসে কলিং বেল চাপছে, যেন ঘুমেরা চোখে দোরগোড়া এসে হাত জোর করে আকতি মিনতি করছে চোখ জোড়া একটুখানি বন্ধ করার জন্য। ঠোঁট জোড়াটাও কেমন শুকিয়ে আছে। নিপুণের কষ্ট হয় আদ্রের ঠোঁটের জন্য। আচ্ছা, আদ্র ভাই কি নিজের ঠোঁট জোড়ার একটু যত্ন নিতে পারে না? এত অযত্ন কেন? নিপুণের এখন বলতে ইচ্ছে করছে। আদ্র ভাই, আপনি নিজের প্রতি এত বেখেয়ালি কেন? একটু যত্ন নিতে পারেন না নিজের? আপনি নিজের যত্ন নিতে না পারলে আমাকে বলুন, আমি আপনার যত্ন নেয়ার জন্য এক পায়ে খাড়া। কথাগুলো ভাবার সাথে সাথে নিপুণের ঠোঁট উল্টে আসে। কি ভাবছিস তুই? নিপুণের ধ্যান ভাঙে, চকিত হয়। কতক্ষণ ধরে আদ্রের দিকে তাকিয়ে আছে সে। চোখের পলক কয়েকবার ঝাপটে নিল, কিছু কথা বলার জন্য উদ্যত হলো। আদ্রের চোখের দিকে তাকাতেই দেখতে পেল আদ্রের নিশকালো দৃষ্টি তার দিকে নিবদ্ধ। নিপুণ দৃষ্টি সরালো না। আদ্রের চোখে চোখ রেখেই আদ্রকে জিজ্ঞেস করলো, আপনি এত সকালে এখানে কিভাবে আসলেন? গাড়িতে করে। আদ্রের এমন খাপছাড়া উত্তরে নিপুণ বিরক্ত হয়। কপালের মাঝে 2-3খানা ভাঁজ পড়ে। সে এমন উত্তর আশা করেনি, করবেই বা কি করে? এমন একখানা প্রশ্নের কি এমন উত্তর হয়? নিপুণ মুখ দিয়ে চসূচক আওয়াজ করে সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, আমি আপনাকে এটা জিজ্ঞেস করিনি। কি জিজ্ঞেস করেছিস? আপনি চট্টগ্রাম ছিলেন, সেখান থেকে ঢাকা কিভাবে আসলেন এত তাড়াতাড়ি? গাড়িতে করে এসেছি। নিপুণ এবার ভীষণ বিরক্ত হয়। তার প্রশ্নের এমন উত্তর হয় না। আদ্র ভাই ইচ্ছে করে একই উত্তর দিচ্ছে। নিপুণ এবার রাগে গজগজ করতে থাকে। আর কোনো প্রশ্ন করে না সে। প্রশ্ন করবেই বা কেন? এই রকম উত্তর শোনার জন্য? আদ্র নিপুণের দিকে চায়। 1 পা 2 পা করে এগিয়ে একটুখানি কাছে আসে। হাত দিয়ে পেঁচিয়ে নিপুণের হাতটা আদ্র তার হাতের মুঠোয় নিয়ে নেয়। তারপর হাতটাকে উল্টো দিকে পেঁচিয়ে এক ঝটকায় নিপুণকে তার বুকের উপর এনে ফেলে। নিপুণের পিঠ গিয়ে থাকে আদ্রের বুকে। তোর শরীরের মধ্যে মাংস নেই 16 কেজি, কিন্তু রাজ্যে মিলিয়ে 16-32 কেজি আছে। এত কিছু শরীরে রাখিস কিভাবে? নিপুণের অনুভূতি অদ্ভুত হয়। বুকের বাঁ পাশে থাকা হৃৎপিণ্ডটা বোধহয় তবলা বাজাচ্ছে। তাকধুম তাকধুম আওয়াজ হচ্ছে ভীষণ। নিজেকে শান্ত রাখার বেশ আপ্রাণ চেষ্টা চালালো সে। লম্বা শ্বাস টেনে নিল। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, যেভাবে ইচ্ছে সেভাবে রাখি, তাতে আপনার কি? আমার কি মানে? আমারই তো সব। আমার না হলে কার? জানি না, ছাড়ুন, আমার শরীর খারাপ লাগছে। নিপুণের কণ্ঠ কাঁপে। আদ্র ঠোঁট বাঁকিয়ে হাসে। উল্টো দিকে ফিরে থাকা নিপুণ সে হাসি দেখতে পায় না। আমি ছুলেই তো শরীর খারাপ হয়, আর সে তুই কিনা আমাকে পেতে চাস? পারবি তো আমায় সামলাতে? মনে তো হয় না। দেখিস কিন্তু আমি ছুলেও কিন্তু জ্বলে পড়ে ছারখার হয়ে যাবি।
আদ্রের কণ্ঠে তাচ্ছিল্য। নিপুণের অন্তরাত্মা কেঁপে ওঠে আদ্রের কথায়। খানিকের মধ্যে মোচড়ামুচড়ি শুরু করে দেয় সে। আদ্রের হাত থেকে এখন ছুটতে পারলেই যেন সে বেঁচে যাবে, কিন্তু পালাতে পারে আর কোথায়? এমন একটা সুঠামদেহী পুরুষের হাত থেকে ছাড়া পাওয়া কি আর চারটেখানি কথা? মনে মনে আল্লাহর কাছে আকুতি মিনতি করে যায়। আল্লাহ, তোমার ইশারায় মাটি ভাগ করে দাও, আমাকে সেখানে টেনে নাও। আল্লাহ বোধহয় একটু সদয় হয় তার প্রতি। আদ্র ছেড়ে দেয় তাকে। ছাড়ার সাথে সাথে নিমুত ছিটকে দূরে সরে যায়, কিন্তু আদ্র সে যেমন ছিল তেমনভাবেই দাঁড়িয়ে থাকে। নির্বিকার চিত্তে নিপুণ এখান থেকে উদ্যত হলেই আদ্র পেছন থেকে ডেকে ওঠে। দাঁড়া। নিপুণের পা জোড়া থেমে যায়, চেয়েও যেন পা চালাতে পারছে না। পালাচ্ছিস? নিপুণ কিছু বলতে পারে না, গলা ধরে এসেছে, কথাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। কাপা কাপা কণ্ঠে বলে উঠল, পালাবো কেন? আপনি বাঘ না ভাল্লুক? আদ্র ভুরু কুচকে তাকায় নিপুণের দিকে। নিপুণ কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এখনো, দৃষ্টি ফেলতে পারছে না আদ্রের দিকে। চোখের পলক ঘন ঘন ঝাপটাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে এখান থেকে পালাতে পারলেই যেন তার শান্তি। রাত 1:30 গাড়িতে উঠেছি, হাই স্পিডে গাড়ি চালিয়ে এসেছি, আর তুই কিনা আমার থেকে পালিয়ে যাচ্ছিস। যা পালা, আর কিছুদিন, তারপর তুই আর কোথায় পালাবি তা আমিও দেখব। আদ্র কিছুক্ষণ থেমে আবার বলে ওঠে, ঘরে যাওয়ার সময় গোলাপি রঙের ট্রলিটা নিয়ে যাস, ওটা তোর। আর কেউ যেন আমাকে দুপুর পর্যন্ত ডিস্টার্ব না করে, আমি ঘুমোবো। আমার ঘুমের সুরক্ষার দায়িত্ব আমি তোকে দিলাম। কেউ যদি আমার ঘুম ভাঙায় তাহলে এর দাম তুই দিবি। কিভাবে দিবি তা আমি জানি না, শুধু জেনে রাখ এর মূল্য খুব ভয়ঙ্করভাবে নিব আমি। কথাটা বলে হনহন করে পা চালায় দোতলার দিকে। ধপধপ পা ফেলে চলে যায় নিজের ঘরের সামনে। পকেট থেকে চাবি বের করে তালাটা খুলে চলে যায় নিজের ঘরে। ধরম করে লাগিয়ে দেয় দরজাখানা। প্রথম থেকে শেষ নিপুণ দেখতে থাকে, বুঝতে পারে না কিছু। কি এমন হলো? আগে যাওয়ার কথা তো ছিল তার। আদ্র ভাই আগে গেল কেন? সে কি কিছু করেছে এখন? ট্রলি ব্যাগটা হাতে নিয়ে গুটি গুটি পায়ে নিজের ঘরের দিকে যেতে থাকে। মনে মনে বলে ওঠে, কি আছে এই ব্যাগে? এত ভারী কেন এটা? বেলা হয়েছে। ঘড়ির কাঁটা তখন 7:30 ঘরে। শিকদার বাড়ির গিন্নিরা উঠে রান্নার কাজে হাত লাগিয়েছে বেশ খানিকক্ষণ। বুয়া আজ ঘর মুছবে। কি কি কাজ করতে হবে অনিমা শিকদার তা বুয়াকে বুঝিয়ে দিচ্ছে। জেসমিন শিকদার টেবিল পরিষ্কার করছে। এক্ষুনি সবাই এসে পড়বে নাস্তার টেবিলে। আখি শিকদার মুরগির মাংস রান্না করছেন। অবশ্য মাংসগুলো কালই কষিয়ে রেখেছিলেন, এখন শুধু একটু পানি দিয়ে মিনিট 10 ফুটিয়ে নিলেই হবে। নিপুণ আজ সবার সাথে নাস্তা করবে। নিজেকে বেশ গুছিয়ে নিচে নেমেছে সে। সবাই যেন বেশ অবাক হলো তাকে দেখে। অবাক হওয়ারই কথা, এই 2.5 মাস তো সে সবার সাথে নাস্তা করেনি। নেমেই নিপুণ চলে গেল রান্নাঘরের দিকে। এক পলক দেখে নিল পরিস্থিতি। সন্তর্পণে একবার দোতলায় আদ্রের ঘরের দিকে চাইল, এখনো দরজা বন্ধ। তার মানে আদ্র ভাই এখনো ওঠেনি। তখনই বুয়া অনিমা শিকদারকে বলে উঠল, ভাবি, আদ্র বাবার ঘরটা কি পরিষ্কার করুম? বুয়ার কথায় নিপুণের শুকনো গলায় কাশি উঠে যায়। সে কিছু বলবে তার আগে অনিমা শিকদার বলে ওঠে, আপনি কিভাবে পরিষ্কার করবেন আপা? আদ্র কি বাড়িতে আছে? আর তালা দেখেন না তার ঘরে? না ভাবি, তালা তো নাই, দরজা তো খোলা। অনিমা শিকদার চমকে ওঠে। তার ছেলে এসেছে আর সে জানে না। হাতের কাজ ফেলে দ্রুত আদ্রির ঘরে যেতে উদ্যত হন তিনি। ঠিক তখনই পেছন থেকে চিৎকার ছড়ে নিপুণ, দাঁড়াও বড় মা, তোমরা এখন ওই ঘরে যেতে পারবে না। শিকদার বাড়িতে আজ রান্নাবান্নার বেশ ধুম পড়েছে। তা রান্নাবান্নার ধুম পড়বে না? তাদের আলালের ঘরের দুলাল আজ প্রায় 2.5 মাস পর বাড়িতে এসেছে। এতেই তাদের খুশির ইয়াত্তা নেই। অনিমা শিকদার বেশ রসিয়ে কষিয়ে রান্না চাপিয়েছেন। সাথে সহযোগী আছেন আখি শিকদার আর জেসমিন শিকদার। কাজের বুয়া ঘর পরিষ্কার করে টুকটাক সব করে দিয়ে চলে গেছেন। নিপুণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের রান্না দেখছে। শুধু কি রান্না দেখছে, মাচাচিদের হাজারটা কথা শুনছে। সাথে নিজেও কিছু আজগুবি কথা নিয়ে বকবক করছে। আজ আখি শিকদার সবচেয়ে বেশি খুশি। একে তো আদ্র এসেছে, অপরদিকে নিপুণের এমন স্বাভাবিক আচরণ, তিনি যেন আজ দ্বিগুণ খুশি। কথার মাঝে আখি শিকদার আদ্রের মুসলমানের কথা উঠায়। তাদের কি যে এক হাসি! নিপুণ অবাক হয়। কি এমন কাহিনী আছে যে তাদের এত হাসি? কৌতূহলী নিপুণ তা জানতে চায়। উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছিল আমাকে বলো। তুই শুনতে পারবি না নিপুণ? কেন কেন শুনতে পারবো না? কারণ শুনলে তুই লজ্জা পেয়ে যাবি। অনিমা শিকদারের উচ্ছ্বসিত কণ্ঠস্বর। আখি শিকদার মুখ টিপে টিপে হাসছেন। নিপুণ এবার আরো আগ্রহী হয় শোনার জন্য। প্লিজ বলো না বড় মা, প্লিজ প্লিজ প্লিজ। নিপুণের কথার মাঝে জেসমিন শিকদার বলে উঠল, বলে দাও না আপা, যখন এত করে শুনতে চাইছে বলে দাও, দেখো শেষে নিজেই লজ্জা পাবে। নিপুণ জেসমিন শিকদারের কথায় মাথা নাড়ে, অর্থাৎ সে লজ্জা পাবে না। অনিমা শিকদার নিপুণের দিকে তাকায়। বেশ উচ্ছ্বসিত হয়ে তিনি বলে ওঠেন,
তখন আদ্রের কতই বা বয়স, 12 হবে। এই ছেলেকে মুসলমানি করানো নিয়ে 2 বছর জ্ঞান দিতে হয়েছে। ওর এক কথা, ব্যথা পাবে। নিপুণ খুব মনোযোগ দিয়ে শুনছিল অনিমা শিকদারের কথা। আদ্র ভাই ব্যথা পাবে তাই মুসলমানি করাতে নারাজ ছিল। লাইক সিরিয়াসলি? নিপুণ কুটকুট করে হাসে, হাসতে হাসতে বলে উঠল, বড় মা, আদ্র ভাই ছোটবেলায় এত ভীতু ছিল? ভীতু ছিল না, এই ব্যাপারটাই আর কি। এই একটা বিষয়ে একটু ভয় পেত, তাই তো ধামরা হয়ে মুসলমানি করিয়েছি। তারপর কি হয়েছিল? তারপর আর কি হবে, ধরে বেঁধে মুসলমানি করিয়ে তো দিয়েছি। কাহিনী হয়েছে ব্যান্ডেজ খোলার সময়। সে কিছুতেই ব্যান্ডেজ খুলবে না। কত জোরাজোরি করেছি আমি আর আখি। তখন তোর বয়স ছিল প্রায় 2-2.5 বছর। ছোট ছিলি তুই, গুটি গুটি পায়ে দৌড়াদৌড়ি করতি পুরো ঘর। একটু থেমে অনিমা শিকদার নিপুণের দিকে চাইল, তারপর আবার বলতে শুরু করলো, জেসমিনের তখন বিয়ে হয়নি। তোর চাচা আদ্রের ব্যান্ডেজ খোলার চেষ্টা করছিল। সে কি অদম্য চেষ্টা, কিন্তু আদ্র খুলতে দিলে তো। তখন আমি আর আখি দাঁড়িয়ে আছি আদ্রের পাশে। সে শুধু একটা কথাই বলছে, মেজো আম্মুকে বলো খুলে দিতে। কান ঝালাপালা করে দিয়েছিল সেদিন একেবারে। আমার হাতেও ব্যান্ডেজ খুলতে চায়নি। তোর বাবা সেদিন অফিসে চলে গিয়েছিল। আদ্রের এমন চিল্লাচিল্লিতে ওর বাবাও চলে গিয়েছিল। অজ্ঞতা তোকে পাশে বসিয়েই তোর মা কি কারিগরি করছিল তখন। আমার ভীষণ চিন্তা হচ্ছিল। শুধু একটা কথাই বলেছিলাম আখিকে, খুলতে পারবি তো বোন? তোর মায়ের তো তখন কি এক আতঙ্কিত চেহারা। আমাদের কথোপকথনের মাঝে তুই খপ করে ব্যান্ডেজটা ধরে দিলি, এক টান, ব্যাস। আদ্র তোকে প্রথমে এক লাথি দিল, তারপরে গগন বিদারী এক চিৎকার দিল। ঘটনা এত জলদি ঘটেছিল যে আমরা কেউই ঠাহর করতে পারিনি। তারপর দেখি ব্যান্ডেজ তার হাতে। আমি যে সেদিন কি খুশি হয়েছিলাম তোকে বলে বিশ্বাস করাতে পারবো না। আমরা যে কাজ করতে পারছিলাম না, তুই সে কাজ করে দেখিয়েছিলি। নিপুণ আর আদ্রের এমন কাহিনী শুনে জেসমিন শিকদার হেসে মরে যাচ্ছেন। অনিমা আর আখি শিকদারেরও একই অবস্থা। মাঝখান দিয়ে হতভম্ব নিপুণ। সত্যি কি যে এমন করেছিল? আদ্র ভাইয়ের গুপ্ত জায়গার ব্যান্ডেজ সে খুলে ফেলেছিল। ইস, কি লজ্জার ব্যাপার! এমন একটা কাণ্ড সে কি করে করতে পারল? নিপুণ মনে মনে বলে উঠল, কেন যে শুনতে চাইলাম এই কাহিনী। এখন তো নিজের কাছেও কেমন লাগছে। উফ, আজকে লজ্জা দিবস। আজকে সকাল থেকে সে শুধু লজ্জাই পাচ্ছে। যে পাচ্ছে সে শুধু লজ্জাই দিচ্ছে। প্রথমে সকালে আদ্রের কাছ থেকে এমন বেহায়া কথা শুনে লজ্জা পেল, এখন তার মা চাচিদের কাছ থেকে তারই কীর্তিকলাপ শুনে লজ্জা পেল। থাকবে না আর এখানে। আবার কখন কি কথা বলে তা বলা যায় না। যে চেয়ে লজ্জা পাওয়ার কোনো মানেই হয় না, কোনো মতেই না। নিপুণ চোখ মুখ খিচে উঠতে নাই। তখনই আখি শিকদার বলে উঠল, আদ্র সকালে এসেছে, তুই কিভাবে দেখলি? নিপুণ পা জোড়া থামায়, পেছন ফিরে বলে উঠল, একবার তো বলেছি চা বানাতে উঠেছিলাম, তখনই দেখেছি তোমাদের ব্যান্ডেজ আদ্র চোরের মতো ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। নিপুণের এমন কথায় আখি শিকদার নিপুণকে ধমক লাগায়। মায়ের এমন কথায় নিপুণ মুখ বাঁকায়। তার মায়ের এমন কথায় তার কিছু যায় আসে না। ভেঙচি কেটে বলে উঠল, বলবো না ব্যান্ডেজ আদ্র, আমার বইয়েই গেছে ব্যান্ডেজ আদ্র বলতে। আর আবছা আলোয় তোমাদের প্রিয় নবাব সিরাজউদ্দৌলাকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই চায়ের পাতিল পুড়ে গেছে। নিপুণ থামে। একটানা কথাগুলো বলে সে বেশ হাঁপিয়ে গেছে। আখি শিকদার ভুরু কুঁচকে প্রশ্ন করে, এই নবাব সিরাজউদ্দৌলাকে? অনিমা শিকদার তখন মুখ চিপে চিপে হাসছে। নিপুণ এবার দাঁত কেলিয়ে বলে ওঠে, তোমাদের আদরের ব্যান্ডেজ আদ্র যে কিনা চা খায় না, কফি খায়, তাকে নবাব সিরাজউদ্দৌলা বলবো না তো কি বলবো? নিপুণের এহেনো কথায় আখি শিকদার চোখ গরম করে তাকায়। কিন্তু সে তাকানোকে কি নিপুণ পাত্তা দেয় না। অন্য হয়ে ছুটে যায় উপরে, নিজের ঘরের দিকে। অনিমা শিকদার আর জেসমিন শিকদার একসাথে হেসে ওঠে নিপুণের কাণ্ডে। তোমরা এভাবে হেসো না তো,
তোমাদের চক্করে ওর আজ এমন অবস্থা। যত বড় হচ্ছে ততই ওর বদমাইশি বেড়ে যাচ্ছে। আহ আখি, চুপ করো তো। নিপুণের এমন দস্যুপনা আমার ভালো লাগে। আমি তো চাই ও সারা জীবন এমন থাকুক। অনিমা শিকদারের কথায় তাল মেলালো জেসমিন শিকদার। নিপুণ যাওয়ার পথে আদ্রের ঘরের দরজা ভিড়ানো দেখতে পায়। আদ্র ভাই কি উঠে গেল? কৌতূহলবশত নিপুণ ভীরু ভীরু পায়ে হেঁটে আদ্রের ঘরের দরজা মারায়। লাইট বন্ধ, রুম অন্ধকার, পর্দাগুলো এখনো বন্ধ। ঘরে অন্যরকম একটা গন্ধ, হয়তো আদ্রের গায়ের গন্ধ, যা ইতোমধ্যে ঘরের ব্যবসা গন্ধটাকে চাপা দিয়ে দিয়েছে। বিছানা ফাঁকা। নিপুণ সামনের দিকে আরেকটু অগ্রসর হয়। ঠিক তখনই আদ্রের রুমের দরজাটা বন্ধ হয়ে যায়। চমকে যায় নিপুণ। পেছন ফিরতেই আদ্র তাকে ওয়ালের সাথে চেপে ধরে। আদ্র নিপুণকে সজোরে চেপে ধরেছে ওয়ালের সাথে। কাজটা এতটাই দ্রুত ঘটেছে যে নিপুণ কিছু ভাবার সময় পর্যন্ত পায়নি। চোখ বন্ধ তার। কিছুটা সময় পেরোয়। চারদিক নিস্তব্ধতায় ঘেরা। ঘরের মধ্যে কোনো আলো প্রবেশ করেছে না। করবেই বা কি করে? ব্ল্যাক আউট পর্দাগুলো ভেদ করে আলো প্রবেশ করা যে অসম্ভব ব্যাপার। নিপুণ ধীরে ধীরে চোখ মিলে সামনে দাঁড়ানো আদ্রের পানে চায়। আদ্রের চোখে দৃঢ়তা স্পষ্ট। শীতল রাগ চিকিমিকি করছে সমস্ত চেহারা জুড়ে। নিপুণ ঘন ঘন চোখের পলক ঝাপটায়। আদ্রের এমন কার্যক্রম সে উপলব্ধি করতে পারে না। কাপা কাপা কণ্ঠে বলে উঠল, আপনি আমাকে এখানে এনেছেন কেন আদ্র ভাই? জানিস না? আদ্রের কণ্ঠ গম্ভীর, ভাঙ্গা ভাঙ্গা। কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে। আদ্রের এই ঘুম জড়ানো কণ্ঠস্বর নিপুণের কাছে এক অদ্ভুত সুরধ্বনির ন্যায় ঠেকল। এই কণ্ঠস্বর তার হৃদয়ের গভীরে ক্ষণে ক্ষণে স্পর্শ করে। নিপুণ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে আদ্রের পানে। এই শ্যাম রঙের পুরুষকে সে ভালোবাসে, কতই না ভালোবাসে। এই পুরুষকে ভালোবেসে তার উপর দেওয়ানা হয়েই তো নিজের আত্মা খুইয়ে বসেছে সে। এই শ্যাম পুরুষকে জানে তার ভালোবাসার পরিধি, এই ভালোবাসার গভীরতা, যে ভালোবাসার বন্যায় নিপুণ নিজেকে বিলিয়ে দিয়েছে। তার কি কোনো ধারণা আছে আদ্রের? নিপুণের এখন বলতে ইচ্ছে করে, আদ্র ভাই আপনি ঘুম থেকে উঠে আর কথা বলবেন না। আমার সামনে তো কখনোই বলবেন না। আপনি এভাবে কথা বললে আমার বুক চিনচিন করে। মনে হয় কেউ সুই ফোটাচ্ছে আমার এই ছোট্ট হৃদয়ে। নিপুণের ভাবনার মাঝে আদ্রের কণ্ঠস্বর শোনা যায়, কি ভাবছিস তুই? আমি যে তোর সামনে দাঁড়িয়ে আছি সেদিকে তোর খেয়াল আছে? নিপুণের ধ্যান ভাঙে। আদ্রের কথায় দ্রুত তার পানে চায়। কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, সুপ্রভাত আদ্র ভাই। তোর সুপ্রভাত তোর কাছে রাখ। আর একটু পর দুপুর হবে, তুই সুপ্রভাত বলছিস কেন গর্ধব? এখনো কি কোন সময়কে কি বলে তা চিনতে শিখলি না? নিপুণ লজ্জায় পড়ে। আসলেই তো, এখন তো সুপ্রভাত হবে না। নিপুণের কেমন তালগোল পেঁচিয়ে গেল। আমতা আমতা করে বলে উঠল, আমি ভুলে গিয়েছিলাম আদ্র ভাই। ভুলে গেছিলি? নিপুণ উপর নিচ মাথা নাড়ে। এইগুলো ভুলে যাস, কিন্তু কে নবাব সিরাজউদ্দৌলা, কে কি ব্যান্ডেজ তা বলিস না। আদ্রের এহনো কথায় নিপুণ চমকায়। তার মুখের এক্সপ্রেশন ফুল চেঞ্জ হয়ে যায়। তার মানে কে আদ্র সব শুনে ফেলেছে? সব শুনে ফেললে তো বেশ সমস্যা। তাহলে কি আদ্র ভাই ব্যান্ডেজ আদ্র কথাটাও শুনে ফেলেছে? নিপুণ চোখগুলো সজোরে বন্ধ করে জিপ কাটে। এ কি সর্বনাশ হলো তার! এখন কিভাবে আদ্রকে মুখ দেখাবে? চোখ খোল নিপুণ। নিপুণ চোখ খোলে না, খুলবে না আজ কিছুতেই চোখ জোড়া। আজ আদ্রের চোখে চোখ পড়লে ভারী লজ্জা পেতে হতো তাকে। কিছুতেই চোখ খোলা যাবে না আজকে। নিপুণ, আমি কিন্তু আর একবারও বলবো না চোখ খুলতে। এবার চোখ না খুললে আমি কিছু একটা করে ফেলবো। চোখ খোল বলছি, এটা তো লাস্ট ওয়ার্নিং। নিপুণ চোখ বন্ধ করেই বলে ওঠে, আদ্র ভাই সরি, আমি আর আপনাকে ব্যান্ডেজ আদ্র বলবো না, নবাব সিরাজউদ্দৌলাও বলবো না। আমাকে প্লিজ এবারের মতো মাফ করুন। চোখ খোল, কিছু করবো না সত্যি। নিপুণ স্বাভাবিকভাবে কিছুটা ধীরে ধীরে চোখের পাতা উন্মোচন করলো। সামনে দেখতে পেল আদ্রের মুখখানা। আদ্রের চাহনি শীতল। তোর পরীক্ষা কবে? আদ্রের এমন প্রশ্নে নিপুণ অভিভূত হলো। তোতলাতে তোতলাতে প্রশ্ন করলো, হ্যাঁ। আদ্র বিরক্ত হয় না, একই ভঙ্গিতে আবার বলে উঠল, তোর পরীক্ষা শুরু কবে? নিপুণ আঙুল দিয়ে গণনা চালালো কিছুক্ষণ, তারপর বলল, আর মাত্র 9 দিন আছে। আদ্র নিপুণকে ছেড়ে হাততালি দেয়। বেশ ভঙ্গিমা করে বলে উঠল, বাহ, পরীক্ষা 9 দিন আছে। তুই কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে গিয়েছিস? পড়ার কোনো চিন্তা ভাবনা নেই তোর? আদ্র থামে কিছুক্ষণ। প্রথম দিন কি পরীক্ষা? বাংলা। নিপুণের কণ্ঠস্বর মিনমিনে। পড়া শেষ? রিভাইজ দেওয়া শেষ। নিপুণের কথায় আদ্র কোনো প্রতিক্রিয়া দেখায় না। এটা যেন কোনো ব্যাপারই না।
নিপুণ হতাশ হয়। সে কিছু বলবে তার আগেই দরজায় ধাক্কা পড়ে। নিপুণ চমকে ওঠে, কাঁপাকাঁপি শুরু হয় তার। কেউ যদি এখন এই বদ্ধ ঘরে আদ্রকে আর তাকে দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে। ক্ষণিকের মধ্যে নিপুণ ঘামতে শুরু করে, বিচলিত হয়, কিন্তু আদ্র সে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে, যেন কোনো কিছুই হয়নি। সে তার ব্যক্তিত্ব বজায় রেখে প্রশ্ন ছুড়ল, কে? ভাই, আমি সোহাইব। নিপুণ আরও আটকে ওঠে। সোহাইব? এখন যদি তাকে আর আদ্রকে একসাথে দেখে, সোহাইব উল্টাপাল্টা কিছু করে, যদি তাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তার এই কথার মাঝে আদ্র বলে উঠল, নিপুণ আমার সাথে আছে, 2 মিনিট। বাইরে থেকে সোহাইবের আওয়াজ এলো, আচ্ছা, তবে তাড়াতাড়ি বাইরে করো শয়তানটাকে, তোমার সাথে ইমার্জেন্সি টক আছে। আদ্র নিপুণের দিকে তাকিয়ে বলে উঠল, তোর ভাইয়ের তারা, তোর সাথে আরো কিছু বোঝাপড়া ছিল, কিন্তু দেখ সময় নেই, যা। নিপুণ জিজ্ঞাসু দৃষ্টিতে আদ্রের দিকে চায়। আদ্র সে দৃষ্টি চেনে। যা সোহাইব, কিছু বলবে না। নিপুণ আদ্রের কথায় ভরসা পায়, অগ্রসর হয় রুম ডোরের দিকে। একটু সামনে যেতে না যেতে আদ্র আবার বলে উঠল, নিপুণ। শান্ত সে ডাক। নিপুণ পেছন ফিরে, তখনই আদ্র বলে ওঠে, আমি কিন্তু ব্যান্ডেজ তোর জন্যই করিয়েছি। কান ঝাঁঝা করে ওঠে নিপুণের। আদ্রের ঘর ত্যাগ করতে আর 1 সেকেন্ডও সময় ব্যয় করে না। অন্য শোষণ থেকে মুক্তি লাভের পর ব্যাপ্তির ঢেউয়ের সময় অগ্রসর হয়। মানুষ স্থাপত্য সময়ের ন্যায় অবিচল থাকতে পারে, কিন্তু সময়ের প্রবাহকে কোনো অবস্থায় বন্ধ করা সক্ষম নয়। উপরওয়ালা ব্যতীত কারো পক্ষেই তা সম্ভব নয়। স্থান বা কাল অথবা পাত্রের কোনো সীমায়িত অভিজ্ঞানেও সময় আপন গতিতে চলমান থাকে। সেদিনের পর থেকে কেটে গেছে প্রায় অনেক দিন। দীর্ঘ 9 দিনের দূরত্ব ঘুচিয়েছে নিপুণ। আজ সে কাঙ্ক্ষিত দিন। আগে সব স্বাভাবিক থাকলেও আজকে মোটেও সব স্বাভাবিক নেই। বোর্ড পরীক্ষা মোটেও স্বাভাবিক থাকার বিষয় না। এটা শিক্ষা জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক, যেটা তার এতদিনের পরিশ্রমের ফল দিবে। সকাল থেকে প্রচণ্ড রকম বিচলিত সে। রাতে আদ্রের আদেশে সব প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রেখেছে নিপুণ। শুধু কি তাই, সবার থেকে দোয়া নেওয়াও শেষ। এই ব্যাপারটায় আদ্র বেশ বিরক্ত হয়েছে বটে। পরীক্ষার আগের দিন সবার থেকে দোয়া নিতে হবে কেন? এতে তো পড়ায় কনসেন্ট্রেশন নষ্ট হয়। সবার সাথে কথা বলতে কতখানি সময় নষ্ট হয়। আদ্র এসব আর ধার ধারে না। পড়া মাথায় না থাকলে এইসব দোয়া দিয়ে কিছু হবে না। মাথায় থাকলে দোয়া ছাড়াও খাতা ভরাট করা যায়। আদ্রের এই লজিকে কি আর কাজ হবে? হবে না, এটা নিয়ম হয়ে গেছে। নিপুণ আদ্রের এসব কথাই পাত্তা দেয় না। সবার সাথে বেশ হাসি খুশিভাবেই কথা বলেছে সে। খাবার টেবিলে সবাই বেশ নিপুণকে পরামর্শ দিচ্ছে কি করবে, কিভাবে করবে। জুনায়েদ শিকদার নিপুণকে বেশ সোহাগ করে বললেন,